দ্যাট ইজ অল অ্যাবাউট ভিডিও মার্কেটিং। সো আমরা আজকে দেখব, আমরা আগেই জেনেছি যে আমরা কিভাবে কোনটা দেখব। প্রথমত আমরা দেখব যে আমাদের ইউটিউব মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং দুটোর একটা ইন্ট্রোডাকশনটা আমরা নিব। আজকের ক্লাসে যেমনটা সেগমেন্ট ছিল, সো অ্যান ইন্ট্রোডাকশন টু ইউটিউব অ্যান্ড ভিডিও মার্কেটিং ইন্ডাস্ট্রি। তো প্রথমেই চলুন দেখা যাক যে ভিডিও মার্কেটিং কী। এইখানে একটু তাত্ত্বিক আলোচনা আছে, তো এই সমস্ত তাত্ত্বিক আলোচনাগুলো নিয়ে একদমই ওরিড হওয়ার কিছু নেই। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা পয়েন্ট রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে রিলেট করে ফেলার, এবং আপনারা যদি কোথাও বুঝতে না পারেন দেন বোঝার তো ব্যবস্থা করা যাবেই। তো যদি বলা হয় যে ভিডিও মার্কেটিং বা ভিডিও মার্কেটিং কী, ভিডিও মার্কেটিংয়ের তাত্ত্বিক আমি ছোট্ট করে একটু ডেফিনেশনটা বলছি। ডেফিনেশনটা আমাদের অত বেশি মনে রাখার প্রয়োজন নেই বা শেখার প্রয়োজন নেই, জাস্ট ডেফিনেশনটা জানা প্রয়োজন, তার পরিপ্রেক্ষিতে ডেফিনেশনটা বলছি। সো ভিডিও মার্কেটিং রেফার্স টু দ্য ইউজ অফ ভিডিও টু রেজ অ্যাওয়ারনেস, ক্রিয়েট এনগেজমেন্ট অ্যান্ড ড্রাইভ সেলস। সো অনেকের কাছে হয়তো ক্লিয়ার হয়নি, আমি এই সংজ্ঞাটাই কিছুটা বাংলায় বলছি। সেটি হচ্ছে যে ভিডিও মার্কেটিং রেফার্স টু দ্য ইউজ অফ ভিডিও, দ্যাট মিনস হচ্ছে ভিডিও মার্কেটিংয়ের অর্থাৎ ভিডিও ব্যবহার করা, রেজ অ্যাওয়ারনেস মানুষকে অ্যাওয়ার করার জন্য, ক্রিয়েট এনগেজমেন্ট আপনার সঙ্গে আপনার বিজনেসের সঙ্গে মানুষের এনগেজমেন্ট ক্রিয়েট করার জন্য, এবং ফাইনালি সেল ড্রাইভ করার জন্য। তো আমি যদি এই তিনটা পোর্শনকে আলাদা আলাদাভাবে বলি, যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা কি করছি, ভিডিও মার্কেটিংয়ে কিছু ভিডিও ব্যবহার করছি, ঠিক আছে? যেমন ধরেন আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, এই কথাটা ধরেন যে আপনি এই কথাটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এটা একটা ভিডিও ফাইল হয়ে যাবে। তো এই যে কথা বলছি, এই কথার সময় আমি কি করছি, ভিডিও ক্রিয়েট করছি, এবং এই ভিডিওটা এরকমই একটা ভিডিও বা এই ধরনের যে কোনো একটা ভিডিও বা যে কোনো ধরনের একটা ভিডিও আমি রেডি করছি, সেই ভিডিওটা দিয়ে আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, অর্থাৎ মানুষকে অ্যাওয়ার করছি, মানুষকে জানাচ্ছি যে হ্যাঁ এখানে এই প্রোডাক্ট আছে বা এই সার্ভিস আছে, আপনি এইভাবে প্রোডাক্টটা নিতে পারেন বা সার্ভিসটা নিতে পারেন। তো এই যে জায়গাটা যেখানে হচ্ছে আমি বলছি যে আপনি এইভাবে সার্ভিসটা নিতে পারেন, আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে এরকমভাবে এই প্রোডাক্টটা যদি আপনি ইউজ করেন বা এই সার্ভিসটা যদি ইউজ করেন, এটা আপনার এই একটা প্রবলেম সলভ করে দিবে বা এই প্রবলেমটা আপনার এর পরিপ্রেক্ষিতে সলভ হয়ে যাবে। এটা তো সবচেয়ে প্রথমে মানুষকে জানাতে হবে। ধরুন যে আমি কোনো একটা সলিউশন নিয়ে এসেছি, এটা হয়তো সবাই দেখেছেন, আমি এই মুহূর্তে আপনাদের কোনটা দিয়ে দেখাই, অনেকে হয়তো দেখেছেন যে আমাদের দেশে খুব ইউজফুল একটা প্রোডাক্টটা খুবই চিপ একটা প্রোডাক্টটা কীরকম ছিল, ওই যে পিঠ চুলকায়, আপনারা হয়তো দেখেছেন সবাই যে পিঠ চুলকায় ওই ফুটপাথে, তারপর হচ্ছে বিভিন্ন ভ্যানের উপর নিয়ে বিক্রি করে। একবার চিন্তা করে দেখেন, আজ থেকে হয়তো 10 বছর আগে কিন্তু এই ধরনের কোনো প্রোডাক্টের কোনো এক্সিস্টেন্স ছিল না এবং আমরাও জানতাম না, কিন্তু এই নিড অর্থাৎ এই প্রয়োজনটা কিন্তু ছিল। তখনও আমাদের পিঠ চুলকাইতো এবং আমাদের হাত ওই পর্যন্ত পৌঁছাতো না, আমরা অন্য কাউকে বলতাম যে পিঠ চুলকে দেওয়ার জন্য। তো থিঙ্ক অ্যাবাউট ইট, যে প্রথমে কি করা হয়েছে, প্রবলেমটা রিকগনাইজ করা হয়েছে, প্রবলেমটা রিকগনাইজ করে দেন ওই প্রবলেমটা একটা সলিউশন দেওয়া হয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইট, আপনার ওটার দাম কত, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। সো 20 টাকার একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু কোটি কোটি টাকার বিজনেস হয়েছে, কিন্তু ওই যে প্রোডাক্টটা মার্কেটে আছে সেটা যদি আমি না জানি তাহলে কিভাবে আমি ওটা কিনবো। তো আমি কি করতে পারতাম, যে আমি যদি ওই প্রোডাক্টটা বিভিন্নভাবে প্রমোট করতে পারতাম, হয়তো কেউ দোকানে দেখালো বা কোনো সেলসম্যান এসে আমাকে দেখালো, অথবা আমি একটা ভিডিও বানাই দেখালাম যে আপনি এরকম পিঠ চুলকাতে হচ্ছে, আপনি তাহলে এই ধরনের একটা প্রোডাক্ট ইউজ করতে পারেন। সো পিঠ চুলকানোর এটা সাধারণত হয়তো আমরা পুশ স্ট্র্যাটেজি ফলো করেছি, যাই হোক পুশ পুল এগুলোর ক্ষেত্রে আমরা অনেক পরে আসবো। আমি মেইন পয়েন্টগুলো বা একদম মেইন ব্যাপারগুলো বলি। আমি ওই উদাহরণটা এই জন্যই এখানে আনলাম যে জিনিসটার সাথে সবাই আমরা টুকটাক পরিচিত বা দেখেছি হয়তো। তো স্বাভাবিকভাবে ওটা আপনাকে মানুষকে জানাতে হবে, এবং ওটা যদি আপনি ভিডিওর থ্রুতে জানান দেন হচ্ছে আপনি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করলেন। দেন ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য এনগেজমেন্ট, আপনাকে আপনার পিপলকে এনগেজ করতে হবে আপনার সঙ্গে। ফর অ্যান এক্সাম্পল কী বলা যেতে পারে, যে ধরুন আমরা কোনো একটা সার্ভিস নিয়ে এসেছি, ধরুন যে আমরা ওয়েবসাইট বিল্ড করি, ধরেন যে আপনার একটা কোম্পানি রয়েছে, আপনার কোম্পানিতে আপনি ওয়েবসাইট বানিয়ে দেন মানুষকে। এখন ওয়েবসাইট বানিয়ে দিন, এটা তো ধরেন যে একটা ভিডিও তৈরি করে আপনি জানিয়েছেন যে ওয়েবসাইট বানিয়ে দেন। এখন মানুষকে তো আপনার সঙ্গে রিলেট করতে হবে, মানুষের তো এনগেজমেন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে টেক্সট করতে হবে, আপনাকে মেসেজ দিতে হবে, আর
আপনার ওই যে ওয়েবসাইট বানানোর যে সার্ভিসটা সেটা তাকে একবার হয়তো ট্রায়ালটা ইউজ করাতে হবে। সো ভিডিও থ্রুতে আমি মানুষকে বিভিন্নভাবে এনগেজ করতে পারি, যেমন হচ্ছে আমি ভিডিও লাস্টে একটা পোল দিয়ে দিলাম, বা হচ্ছে অনেক ক্ষেত্রে খেয়াল করবেন যে কমেন্ট সেকশন। সো আমি মানুষকে এনগেজ করি। আমি খুব বেশি ডিপে যাব না, কারণ এগুলো নিয়ে আমরা ইন ফিউচারে অনেক 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 কথা বলবো ইনশাল্লাহ, কাজেই খুব ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই। এরপর যদি বলা হয় আপনার ড্রাইভ সেল, এতক্ষণ এত কিছু করলাম, অনেক জিনিসপত্র করলাম, এখন যদি আলটিমেটলি আমার ওই প্রোডাক্টের সেলটা না হয় তাহলে কিন্তু এত কিছু সব বেকার হয়ে যাবে। লিটারালি এগুলোর আর কোনো ভ্যালু থাকবে না, কারণ ওই সময় আসলে সেলটা জেনারেট হচ্ছে না। আমি বুঝতে পারছি যে এখন হয়তো এই ব্যাপারগুলো এখনও অতটা ক্লিয়ার হয়নি যে ভাই ইউটিউবের মধ্যে কোথায় মার্কেটিং আসলো, কোথায় হচ্ছে প্রোডাক্ট, কোথায় কোন ব্যাপারগুলো। আমরা ইউটিউবের দিকে যাব, জাস্ট আমরা ভিডিও মার্কেটিং সম্পর্কে একটু বোঝার চেষ্টা করছি, তারপর আমরা ইউটিউবের দিকে যাব। তো এত কথার বিস্তারিত না গিয়ে কিংবা এত কিছু বিস্তারিত না বুঝে আমরা খুব সিম্পলি বুঝতে পারি ভিডিও মার্কেটিং হচ্ছে আমরা কোনো একটা সার্ভিসের বা কোনো একটা প্রোডাক্টের বা যে কোনো কিছুর একটা ভিডিও তৈরি করে ভিডিওর মাধ্যমে সেলটা জেনারেট করা। এখানে অনেক ক্ষেত্রে এটা হয় যে প্রোডাক্টটা হতে পারে ধরুন একটা পানির বোতল, প্রোডাক্টটা হতে পারে ধরুন যে একটা ইনভিজিবল প্রোডাক্ট, যেমন ধরেন সার্ভিসের কথা বলা যেতে পারে যে আমি কি করি, আমি হচ্ছে তাকে ডাটা এন্ট্রি করে দেই, অথবা হচ্ছে আমি তাকে ওয়েবসাইট বিল্ড করে দেই, অথবা হচ্ছে তাকে আমি অ্যানালাইসিস করে দিই। এ ধরনের বিভিন্ন কাজই হতে পারে। তো একটা প্রোডাক্ট কিন্তু যে কোনো কিছু হতে পারে, যেমন ধরেন একটা প্রোডাক্ট মানে যে শুধুমাত্র একটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে হবে। যদি আমি আমার ঘড়ির কথা বলি, ঘড়িটা একটা প্রোডাক্ট, কিন্তু এই যে ঘড়িটা প্রোডাক্ট, ঘড়িটার ক্ষেত্রে কিন্তু ঘড়িটা দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, কিন্তু ধরুন যে আমি আপনাকে ছোট একটা সার্ভিস দিলাম, যেমন হচ্ছে আপনি এখান থেকে কি করবেন যে একটু হচ্ছে আপনি এন্টারটেইনমেন্ট চাচ্ছেন। সো আমি আপনাকে একটা ফর্ম অফ এন্টারটেইনমেন্ট প্রোভাইড করলাম, একটা এজেন্সির খুলে ওখানে একটা আপনার এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করলাম, যে ওখানে হয়তো কোনো একটা পার্টি থাকলো, বা ওখানে হয়তো একটা ডিনার থাকলো লেট নাইট, যে আপনি আপনার একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলেন। সো আমি যদি ওই কোয়ালিটি টাইম স্পেন্ডটাকে অফার করি, দেন কিন্তু ওটাও কিন্তু আমার প্রোডাক্ট, একটা সার্ভিস টাইপের প্রোডাক্ট। তো যাই হোক, আমরা খুব বেশি ভিতরে যাব না। আমরা আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে, মনে হবে এত কঠিন ব্যাপার স্যাপার। এগুলো একদমই কঠিন না, আমি আশা করি আপনারা সবাই পারফেক্টলি বুঝতে পারছেন। তারপরেও কোথাও না বুঝতে পারলে অবশ্যই অবশ্যই একটু নোট ডাউন করেন আপনার খাতায়, যে ভাই এই পয়েন্টটা বুঝতে পারিনি, আমি সেই পয়েন্টটা হয়তো রিপিট করবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেখানে ছিলাম, এখন আপনি আপনার ওই যে প্রোডাক্টটা এবং আপনার এই যে আপনার যে সার্ভিসটা রয়েছে অথবা আপনার যে প্রোডাক্টটা রয়েছে, এটা হচ্ছে আপনি ভিডিও থ্রুতে প্রমোট করলেন। অথবা অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে ভিডিওটাই আপনার প্রোডাক্ট। আমি আবারও বলছি যে ভিডিওটাই ধরুন আপনার প্রোডাক্ট, আপনি একটা ভিডিও প্রডিউস করেছেন, সেই ভিডিওটাই আপনি একটা প্রোডাক্ট হিসেবে বানিয়েছেন, যে হিয়ার ইজ মাই প্রোডাক্ট, আপনি চাইলে এটাকে কিনে নিতে পারেন, এটা হতেই পারে। সো ধরুন আপনি যদি ওয়েব সিরিজের কথা চিন্তা করেন, বিভিন্ন ধরনের ওয়েব সিরিজ রয়েছে যেগুলো কিন্তু আসলে একটা ভিডিও কন্টেন্টই তৈরি করা হয়, কিন্তু আমরা কিন্তু সাবস্ক্রিপশনের বিনিময়ে সেই কন্টেন্টগুলো দেখে থাকি। তো ওখানে আমি কি করছি যে আমার ওই কন্টেন্টটাই কিন্তু আমার প্রোডাক্ট। তো এখন এই কন্টেন্টকে যদি আমার প্রোডাক্ট হিসাবে রেজ করতে হয়, বা কন্টেন্টকে যদি আমি প্রোডাক্ট হিসাবে দেখি, তাহলে কিন্তু এখানে আমরা কন্টেন্টকে প্রোডাক্ট হিসাবে দেখলে আমরা 3 ধরনের কন্টেন্ট দেখতে পারি, বা 3 ধরনের কন্টেন্টের উপর ফোকাস করতে পারি। এটাকে আমি সংক্ষেপে IER বলছি, আপনারা একটু নোট ডাউন করবেন, IER, ঠিক আছে? তো I ফর ইনফরমেশনাল, ক্লিয়ার? তো ইনফরমেশনাল কন্টেন্ট, দ্যাট মিনস আপনি ধরেন যে যদি মায়াজালের কথা ধরেন, আমরা ইনফোগ্রাফিক ভিডিও প্রডিউস করি এই মায়াজাল চ্যানেলে, যেখানে হচ্ছে আমাদের ভিডিওগুলোতে প্রচুর ইনফরমেশান থাকে। সো মানুষ এখানে ভিডিওগুলো কেন দেখে? ইনফরমেশানের জন্য। যেমন ধরেন শুধুমাত্র এই ধরনের কন্টেন্ট না, ধরেন যে আপনি বিউটিশিয়ান, অথবা আপনার বিভিন্ন ধরনের রূপচর্চা আপনার কাছে খুব ভালো লাগে। সো আপনার কাছে যদি রূপচর্চাটা ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি মানুষকে শেখান যে কীভাবে স্কিনের প্রোটেক্ট করা যায়, শীতকালে হোক, কীভাবে গরমকালে স্কিন প্রোটেক্ট করা যায়, কীভাবে হচ্ছে কোন প্রোডাক্টটা ইউজ করলে আমার স্কিনটা ভালো থাকে, এই প্রত্যেকটা জিনিসকে কিন্তু আপনি ইনফরমেশন ক্যাটাগরিতে ফেলতে পারেন। অথবা আপনি সুন্দর করে ইংরেজি বলতে পারেন, আপনি কিন্তু মানুষকে বলতে পারেন যে
ঠিক আছে, আমি সুন্দর করে ইংরেজি বলতে পারি, তো আমি হচ্ছে ভিডিও করে তোমাদের শেখাচ্ছি যে কিভাবে ইংরেজি বলতে হয়, কিভাবে মুখের কিছু ব্যায়াম আছে সেগুলো করতে হয়, এবং কিভাবে তুমি ইংরেজিটা কন্টিনিউয়াসলি বলবে। এটা যদি আপনি মানুষকে দেখাতে চান বা শেখাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওটাকে ইনফরমেশনের মধ্যে ফেলতে পারেন। অথবা আপনার বিভিন্ন জিনিস ভালো লাগে, যেমন ধরেন আর আপনার রান্না করতে ভালো লাগে, ঠিক আছে, অথবা হচ্ছে আপনার সাইকেলিং করতে ভালো লাগে। তো আপনি ধরেন যে রান্না করেন, আপনি যদি রান্না করার সময় আপনার ওই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স, ওই ব্যাপারগুলো শেয়ার করেন যে হ্যাঁ আপনি এখানে এতটুকু আদা দিবেন, এখানে এতটুকু রসুন দিবেন, এখানে এতটুকু মরিচ দিবেন, আপনার রান্নাটা অনেক সুন্দর হয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো যদি আপনি করেন, সেটাও কিন্তু আপনি ইনফরমেশনাল ক্যাটাগরিতে ফেলতে পারেন। এবং আমাদের দেশে এখনও প্রচলনটা কম, তবে আপনি অবশ্যই অবশ্যই এই ধরনের কন্টেন্ট দিয়ে কিন্তু আপনি কন্টেন্টগুলো সরাসরি সেলও করতে পারেন। আপনি কি করতে পারেন যে আপনি স্বাভাবিকভাবে হচ্ছে কোনো একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, ইউটিউব হোক, ফেসবুক হোক, যেখানে হোক, আপনি কিছু ডেমো ভিডিও করলেন যে হ্যাঁ এইভাবে রান্না, দেন আপনি একটা রান্নার কোর্স কন্ডাক্ট করলেন, এটা করতেই পারেন। সো আপনি হয়তো মানুষকে ভিডিওর মাধ্যমে শেখালেন, তখন কি হচ্ছে, ভিডিওটাই আপনার প্রোডাক্ট হয়ে যাচ্ছে। দেন পরের সেগমেন্টে যদি আমরা আসি, এই সেগমেন্টটা হচ্ছে আমরা ইমোশনাল সেগমেন্ট হিসাবে প্রেজেন্ট করব। আমি বলেছিলাম ই এর কথা, ই ফর ইমোশনাল। ইমোশনাল কন্টেন্ট কোনগুলি? দেখুন, আমরা সারাদিন প্রচুর স্ট্রেস নিতে হয়, সারাদিন প্রচুর টেনশন থাকে, প্রচুর প্রেশার থাকে, দিন শেষে মনে হয় যে একটু ফানি কিছু দেখি, একটু হাসি, আর কারো মনে হয় যে না একটু রিয়েলিস্টিক কোনো ব্যাপারগুলো দেখি, বা হচ্ছে কারো মনে হয় যে না একটু স্যাড বা এই ধরনের কোনো একটা ব্যাপার দেখি। তো ইনফরমেশনাল মানে সরি আমি ইমোশনাল কথা বলছি। তো আপনি ধরেন যে একটা ফানি ভিডিও মেক করেন, সো আপনার এটা কিন্তু আপনার অবশ্যই কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, সবাই বুঝতে পারছেন আশা করি, আপনার এটা ইমোশনাল ক্যাটাগরির আন্ডারে যাবে। আফটার দ্যাট আমরা তৃতীয় নাম্বারে বা 3 নাম্বারে কথা বলছি রিয়েলিস্টিক কন্টেন্ট নিয়ে। অর্থাৎ আপনার যেই কন্টেন্টটা আপনি প্রডিউস করছেন, এই রিয়েলিস্টিকটাকে দুইভাবে ডিভাইড করা যায়। যে আপনি অনেক সময় হয় না যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, যে অ্যাডভার্টাইজমেন্টটা হয়তো আপনার মহাশূন্যে চলে গিয়েছে ফ্যানের বাতাস দিয়ে, এরকম বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখি। এইটা কিন্তু অন্য একটা ক্যাটাগরি। আমি রিয়েলিস্টিকের ক্ষেত্রে এমন কিছুর কথা বলছি যেগুলো প্রতিনিয়ত ঘটে, মানুষ রিলেট করতে পারে। যেমন আপনারা যদি কোকা কোলার অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, সেখানে দেখবেন যে কোকা কোলাতে কী হয়, শেয়ার হ্যাপিনেস ওদের একটা স্লোগান আছে, সেখানে হচ্ছে ওরা এটাকে প্রমোট করে যে ফ্যামিলি সবাই মিলে কোকা কোলা খায়, ফ্রেন্ডরা মিলে কোকা কোলা খায়। তাতে সুবিধা যেটা হয়, আমি যখন কোকা কোলা খাচ্ছি, আমি ওই অ্যাডটা বারংবার দেখছি, তার পরিপ্রেক্ষিতে আমারও মনে হচ্ছে যে একা কেন কোকা কোলা খাবো, আমি আর আপনি দুজন মিলে খাই। তো আমি আর আপনি দুজন মিলে যখন খাচ্ছি, তখন কিন্তু কি হচ্ছে যে আমি এবং আপনি এই দুজনই কিন্তু কোকা কোলার কাস্টমার হয়ে যাচ্ছি। তো আমি আগে তো কাস্টমার ছিলাম, নতুন করে আপনি হয়ে যাচ্ছেন। এই ব্যাপারগুলো কিন্তু আমরা রিলেট করতে পারি, এবং এই ধরনের রিয়েলিস্টিক কন্টেন্টও কিন্তু আমাদের অন্য একটা কন্টেন্ট ক্যাটাগরির আন্ডারে পড়ে। একবার চিন্তা করতে হবে যে আসলে ডিজিটাল মার্কেটিং সেগমেন্টটা কত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এবং এখানে ভিডিও মার্কেটিংয়ের গুরুত্বটা আসলে কত বাড়ছে। আমি আবারও বলছি, এই পোর্শনটা খুব করে খেয়াল করবেন, পুরো ক্লাসই খেয়াল করতে হবে। কোথাও যদি মনোযোগ অন্যদিকে চলে যায়, সেখানে কোনোভাবে যাতে মনোযোগ অন্যদিকে না যায়, এরকম একটা ব্যবস্থা করতে হবে যাতে কোনোভাবেই মনোযোগটা না সরে। কারণ এখানে আপনি যদি মনোযোগী না হন, তাহলে কিন্তু আসলে এই ব্যাপারগুলা কন্ডাক্ট করা কোনোভাবেই পসিবল না। আমি বলছিলাম ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে। ডিজিটাল মার্কেটিং নিয়ে তো অনেকের অনেক ধরনের জল্পনা কল্পনা অনেক কিছুই রয়েছে। তো ডিজিটাল মার্কেটাররা আগে সাধারণত কোন সেগমেন্টে বেশি কাজ করতো? এসইওতে বেশি কাজ করতো। সো এবং হচ্ছে পেপার ক্লিক, পিপিসি যেটা বলে, পেপার ক্লিক টাইপের কাজগুলো করতো। কিন্তু দেখেন, বর্তমান সময়ে ডে বাই ডে ভিডিও মার্কেটিংয়ের গুরুত্ব বা ভিডিও কন্টেন্টের গুরুত্ব এতটাই বেড়েছে, সেটা প্রত্যেকটা মার্কেটার প্রত্যেকেই অনুধাবন করছে, কাজেই তারা ভিডিওর দিকেই আসছে। আপনি যদি বিভিন্ন রিসার্চ স্টাডি, বিভিন্ন কেস স্টাডি, বিভিন্ন সেগমেন্টগুলো খেয়াল করেন এবং বিভিন্ন জায়গায় দেখেন, তাহলে আপনি ধরেন যে ইমেইলের থ্রুতে মার্কেটিং করেন, ইমেইলের থ্রুতে আপনি মার্কেটিং কন্ডাক্ট করেন। এখন ইমেইলে যদি ওয়াচ উইথ একটা ভিডিও অ্যাটাচড থাকে, অথবা ইমেইলের টাইটেলে যদি হচ্ছে ভিডিও দেখার কোনো অপশন থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই ইমেইলে ক্লিক করার সম্ভাবনা
19%, 19% বেড়ে যায়। ক্যান ইউ ইভেন ইমাজিন? আপনারা হয়তো অনেকেই আসলে এই টার্মগুলো একটু নতুন মনে হচ্ছে যে এইগুলা কি শিখছি বা এগুলো বুঝতে পারছি না। আমি আসছি, আপনারা বুঝতে পারবেন। এই যে ব্যাপারগুলো কথা বলছি বা এই যে জিনিসগুলোর কথা বলছি, এটা হচ্ছে আমরা একটা ওভারঅল ধারণা নিচ্ছি। কোনো ব্যাপারটা কিন্তু আমরা ডিটেল এক্সপ্লেন করছি না, আমরা একটা ওভারঅল ধারণা নিচ্ছি এবং এরপরে প্রত্যেকটা জিনিস আমরা সামনে ডিটেলসে এক্সপ্লেন করব। কাজে এই বিষয় নিয়ে টেনশনের প্রয়োজন নেই যে এই সেগমেন্ট বুঝতে পারছি না বা ওই জায়গাটা বোঝা যাচ্ছে না। তো এবার আসা যাক যে এই যে ভিডিও মার্কেটিংয়ের গুরুত্বটা তাহলে কোনভাবে বাড়ছে বা কোন গতিতে বাড়ছে, এটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বুঝতে পারছি। এবং আপনাদের আরেকটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে যে সিটিআর। আরেকটা টেকনিক্যাল টার্ম চলে আসলো, আই এম সরি ফর ইট, যে এতগুলো টেকনিক্যাল টার্ম কেন হুট করে চলে আসলো। জাস্ট আপনার এত চিন্তা করতে হবে না, একটা লাইট ধারণা নিয়ে রাখেন, এরপর আমরা এগুলো নিয়ে অনেক বিস্তারিত কথা বলবো এবং এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো বলছিলাম সিটিআর নিয়ে। সিটিআর মিনস হচ্ছে ক্লিক থ্রু রেট। আবারও একটা নতুন টার্ম, সো ডোন্ট বি ওরিড, আমি এক্সপ্লেইন করছি। ক্লিক থ্রু রেট হচ্ছে, ধরুন আমি আমার এই যে ভিডিওটা, আমি আমার এই যে সেশনটা এটা নিচ্ছি, এটা নেওয়ার সময় হচ্ছে আমি কি করলাম, এই সেশনটাই আমি ধরেন আপনার এখানে হচ্ছে রেকর্ড হয়ে গেল, রেকর্ডের পরে আমি তো এটা চাইলে ডাউনলোড করতে পারছি। তো আমি এটা ডাউনলোড করলাম, এটা ওখানে তো রেকর্ডের অবস্থায় থাকছি, আমি এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি এটাকে ধরেন ইউটিউবে আপলোড দিলাম। এখন ইউটিউবে আপলোড দেওয়ার পর ইউটিউবে কি হলো, যে এই যে আমি ভিডিওটা দিয়েছি, এই ভিডিওটা ধরেন যে 100 জন লোকের সামনে গেল। আমরা যখন ইউটিউবে যাই, আমি এখানে ইউটিউবে দেখাচ্ছি, এখানে একটু খেয়াল করেন যে আমরা যখন ইউটিউবে যাই, আমি আচ্ছা এই জায়গাটাতে আমি একটু কম্পিউটারে দেখাই, ওয়েট ওয়েট। আচ্ছা এইখানে হচ্ছে একটু যাবে, ওই যে হচ্ছে স্ক্রিন রেকর্ডটা শেয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন রেকর্ডটা অন করো। হুম, জাস্ট হচ্ছে ডিসপ্লেটা যাবে। হ্যাঁ, ডিসপ্লে অন করে ইউটিউবে। ওকে, ঠিক আছে। সো এই যে ইউটিউবে ঢোকার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবে এই যে এখানে হয়তো এতগুলা ভিডিও আছে, অর্থাৎ আপনি এখানে কতগুলো ভিডিওর কি দেখছেন, থাম্বনেল দেখছেন এবং টাইটেল দেখছেন, থাম্বনেল দেখছেন। এই যে টাইটেল থাম্বনেল দেখছেন, এখানে ধরুন যে আপনার যে কয়টা ভিডিও আছে, এরকমভাবে আমার এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাও হয়তো আপনার সামনে গিয়েছে। এরকম শুধুমাত্র আপনি নয়, ধরুন যে আরও 100 জনের সামনে ভিডিওটার এই টাইটেল থাম্বনেল এটা গিয়েছে। এখন ওই 100 জন মানুষের মধ্যে কতজন এই ভিডিওটাতে ক্লিক করলো, বা আমি ধরুন যে আপনাকে ইমেল পাঠিয়েছি, ঠিক আছে, আপনাকে না, শুধুমাত্র আরও 100 জন মানুষকে ইমেল পাঠিয়েছি। ইমেলে খুব সুন্দর একটা সাবজেক্ট দিয়েছি, ভিতরে অনেক সুন্দর লেখা দিয়েছি। তো এই যে ইমেইলটাতে দিয়েছি এবং ইমেইলটাতে ধরুন যে আমি একটা লিঙ্ক দিয়েছি, তো এই যে লিঙ্কটা দিয়েছি এটা ওপেন করে মানুষ দেখবে যে আসলে এখানে কতটুকু পোর্শন বা কতটুকু জায়গা বা কতটুকু সেগমেন্ট হচ্ছে রয়েছে বা কি রয়েছে তার মধ্যে, এই যে জায়গাটা। তো এইখানে কিন্তু যখন হচ্ছে আমরা রেডি করছি বা যখন আমরা প্রডিউস করছি বা আমরা এই মেইলগুলো পাঠাচ্ছি বা এই ভিডিওগুলো সামনে দিচ্ছি, কত পার্সেন্ট লোক এটাতে ক্লিক করছে, বোঝাতে পেরেছি? ধরুন ইমেলটা গেল, বাট ইমেলটাতে ক্লিক পড়লো না, ভিডিওটা গেল, ভিডিওটাতে ক্লিক পড়লো না, তাতে কিন্তু লাভ হবে না। এখন এই 100 জনের কাছে গেলে কতজন ক্লিক করলো, ধরুন যে 10 জন ক্লিক করেছে, দ্যাট মিন্স আমার ওই যে সিটিআর এটা হবে 10, বোঝাতে পেরেছি? তো ধরুন যে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে ধরুন যে আমি 1000 জনকে ইমেল করেছি, সেখান থেকে আপনার 100 জন হচ্ছে ইমেলটা ওপেন করেছে, ক্লিয়ার? তো যদি বা 100 জন হচ্ছে ওখানে ক্লিক করেছে, তো যদি 1000 জনকে আমি পাঠাই এবং 100 জন ক্লিক করে, তাহলে আমার ক্লিক থ্রু রেটটা কত আসে একটু কাইন্ডলি হচ্ছে লিখে রাখবেন, লিখে রাখেন, সেটাই বেটার হবে, না হলে হচ্ছে ইন্টারাপশন হবে। আমি লাস্টে জিজ্ঞেস করবো যে এই সেগমেন্টটাতে আসলে কতটুকু আসে। সো লাস্টে হচ্ছে এই প্রশ্নটার উত্তর সবাই কাছ থেকে নিব ইনশাল্লাহ। তো আশা করি এই সেগমেন্টটা বুঝতে পেরেছেন। তো এই যেটা নিয়ে কথা বলছিলাম, স্লাইড, হ্যাঁ স্লাইড যাবে, স্লাইড সিটিআর। ওকে,
তো এইখানে হচ্ছে আপনি যখন সিটিআরের কথা বলবেন, কখনও যদি আমরা কোনো নর্মাল জিনিস দিই যে কোনো একটা স্পেসিফিক কিছু সামনে গেল, তার সিটিআর বা ক্লিক থ্রু রেট থাকে 0.05%। বোঝা গেছে? 0.05%, অর্থাৎ 100 ভাগের 1 ভাগের 20 ভাগের 1 ভাগ। বোঝাতে পারছি যে কত কম? 0.5 না, কিন্তু 0.05%। আর যদি ভিডিও হয়, ভিডিওর ক্ষেত্রে কিন্তু এটা 2 থেকে 3% থাকে, 2 থেকে 3%। এবং ইভেন তো ভাইরাল যে সমস্ত টপিক আছে এগুলোর টপিকের ক্ষেত্রে এটা 20% পর্যন্ত থাকে। সো ভিডিও মার্কেটিংয়ের গুরুত্ব কিন্তু আমরা খুব সহজেই অনুধাবন করতে পারছি এবং বুঝতে পারছি। এবং ফিউচার যে ভিডিও মার্কেটিংয়ের, এটা বলার কোনো রকম কোনো অপেক্ষা রাখে না। বর্তমান যে সমস্ত রিসার্চ আর্টিকেলগুলো রয়েছে, আপনারা ভালো কোনো জার্নাল দেখলে খুব ভালো মতো বুঝতে পারবেন। এই যে জার্নাল বা আর্টিকেল, এগুলো হয়তো আমাদের অনেকের কাছেই পরিচিত শব্দ না। জার্নালটা হচ্ছে এরকম, ধরুন যে কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইটের কথা আপনি চিন্তা করতে পারেন, কোনো একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে পৃথিবীর বড় বড় যে সমস্ত রিসার্চাররা রয়েছে, যারা বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে, তারা তাদের যে রিসার্চ করার পর একটা পেপার হয়, অর্থাৎ রিসার্চের যে রেজাল্ট এবং সে কীভাবে রিসার্চ করলো, এই প্রত্যেকটা জিনিস সেখানে থাকে। এই জিনিসগুলো সেখানে আপলোড করে এবং যে কেউ চাইলে সেগুলো যে পড়তে পারে, ইউজ করতে পারে। তবে সেখান থেকে যদি আপনি কোনো লেখা নেন তাহলে অবশ্যই প্রপার ক্রেডিট দিয়ে নিতে হয়, আদারওয়াইজ কিন্তু ওটা প্লাগারিজম বা চুরির আন্ডারে পড়ে যায়। সো এই ব্যাপারে হচ্ছে কেয়ারফুল থাকতে হয়। যাই হোক, তো আমরা ওদিকে যাব না। এই সমস্ত যে সমস্ত আর্টিকেল রয়েছে, সেই আর্টিকেল অনুযায়ী আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু আরও ভিডিও কনজিউম রেট বাড়বে। অর্থাৎ এতদিন তো আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্টের চাহিদা ছিল, যেমন ধরেন কন্টেন্ট মিনস কিন্তু শুধুমাত্র হচ্ছে আপনার ভিডিও নয়, কন্টেন্ট মিনস কিন্তু হচ্ছে আপনার একটা ব্লগও একটা কন্টেন্ট হতে পারে, আপনার একটা ফটোও আপনার একটা কন্টেন্ট হতে পারে, আর আপনার ভিডিও আপনার কন্টেন্ট হতে পারে। তো অন্যান্য কন্টেন্টকে ছাপিয়ে ভিডিও কন্টেন্ট এখন তো এত পপুলার রয়েছে ইন টুডে, আর মানে এই বর্তমানে হচ্ছে এরকম পপুলার রয়েছে, সামনে এটি আরও অনেক বেশি পপুলার হতে যাচ্ছে। আমি বোঝাতে পারছি যে এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু যারা এই সেগমেন্টগুলো নিয়ে কন্টিনিউয়াসলি রিসার্চ করছে তাদের কথা, এবং অনেক আর্টিকেলে এরকমভাবে এসেছে। সো বুঝতেই পারছি যে আমরা ভিডিও কন্টেন্টের গুরুত্বটা ডে বাই ডে কীভাবে বাড়ছে। ওকে, সো এবার আমরা চলে আসি ইউটিউবে। ওকে, সো এতক্ষণ পর হয়তো পরিচিত শব্দ মাথার সামনে আসলো, এতক্ষণ পর হয়তো পরিচিত শব্দ আমরা জানতে পারলাম। তো যাকে স্লাইডের নিয়ে আশা করি আর সমস্যা হবে না, স্লাইডটা হয়তো পারফেক্টলি কন্ট্রোল করা যাবে এবার থেকে। ওকে, ফাইন। তো ইউটিউব, ইউটিউব তো শুনতে 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 মাথার মধ্যে মানে ঢুকে গেছে ইউটিউব ইউটিউব ইউটিউব, এরকম একটা ব্যাপার। তো ইউটিউবের ক্ষেত্রে বা ইউটিউব সম্পর্কে যদি আমরা বলতে যাই বা ইউটিউব সম্পর্কে যদি আমরা বলি, প্রথমত আমরা নামটা নিয়ে একটু বলি। ইউটিউব, ইউ এবং টিউব দুটো আলাদা। এই ইউ হচ্ছে একটা সেগমেন্টকে রিপ্রেজেন্ট করে, টিউব হচ্ছে আর একটা সেগমেন্টকে রিপ্রেজেন্ট করে। ইউ মিনস হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট, অর্থাৎ ইউটিউবে কিন্তু ইউটিউবের নিজের কোনো কন্টেন্ট নেই, সব কিন্তু আমাদের কন্টেন্ট, আমরা ইউটিউবে প্রডিউস করেছি, আপনি করেছেন, অন্য একজন করেছে, সব কিন্তু ইউজারদের কন্টেন্ট ইউটিউবে। এবং টিউব হচ্ছে ওই যে আপনার পুরোনো আমলে যে সমস্ত টিভি ছিল, ওই ধরনের টিভি থেকে হচ্ছে টিউব নেওয়া। সো ইউজার জেনারেটেড কন্টেন্ট দিয়ে টেলিভিশন চলছে, এরকম একটা ব্যাপার। তো ইউটিউব প্রতিষ্ঠিত হয় 2005 সালে, এবং সম্ভবত ফেব্রুয়ারি মাসে, 2005 সালের ফেব্রুয়ারি মাসে ইউটিউব প্রতিষ্ঠিত হয়। আমি আরও স্পেসিফিকলি যদি বলি, 2005 সালের ফেব্রুয়ারির 14 তারিখে হচ্ছে ইউটিউব প্রতিষ্ঠিত হয়। এবং প্রতিষ্ঠাকালীন সময়ে হচ্ছে 3 জন ছিলেন, তার মধ্যে কিন্তু একজন বাঙালিও ছিলেন। তো এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই গর্বের। এবং তিনি কিন্তু ইউটিউবের প্রথম ভিডিওটা সম্ভবত তারই ছিল। তো এই যে সেগমেন্টগুলা, সো সে তো ইউটিউব তৈরি করেছে, এখন আমরা ইউটিউবে কিছু করতে পারবো কি না। তো ইউটিউব আসলে এমন একটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনি আনলিমিটেড ভিডিও ফ্রিতে দেখতে পারেন। এখানে ফ্রি বললে অনেকে বলবেন ভাই ডাটা লাগে, আমার তো ইন্টারনেট লাগে। এখানে ইন্টারনেটের কথা বলা হচ্ছে না। আপনি যদি নেটফ্লিক্স বা এই ধরনের কোথাও কোনো কন্টেন্ট দেখতে চান তাহলে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন কেনা লাগে, বা কোনো একটা মুভি চাইলে কিনে নিতে হয়।
কিন্তু আপনি কিন্তু এখানে কমপ্লিটলি ইউটিউবে সব কিছু দেখতে পারবেন টোটালি ফ্রি, এরকম ডলার দিয়ে আপনাকে কোনো কিছু কেনার প্রয়োজন হবে না। এবং শুধু আপনি দেখতে পারবেন এমনটা নয়, বরঞ্চ আপনি এখানে আনলিমিটেড ভিডিও আপলোড করতে পারবেন। এবং আপনি এই যে ইউটিউবে আপনি একটা দুটো ভিডিও না, আপনি হাজার হাজার ভিডিও ইচ্ছামতো আপলোড করে রাখতে পারবেন। কাজেই আমি এই যে এই ব্যাপারগুলো তো আমরা সবাই জানি যে ইউটিউবে এরকম এরকম করা যায়। এবং আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে ইউটিউবে বর্তমানে শুধুমাত্র যে আপনার এই দুটো একটা কন্টেন্ট বা 2-4 হাজার 2-4 লাখ 2-4 কোটি এরকম আপলোড হচ্ছে এরকম না। ইউটিউবে প্রত্যেক সেকেন্ডে 1000 ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে। ইয়েস, আপনি ঠিকই শুনছেন, প্রত্যেক সেকেন্ডে 1000 ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে। সো সেগমেন্টটা তো বুঝতেই পারছেন। বর্তমানে ইউটিউব হচ্ছে গুগলের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মিন্স হচ্ছে এমন কোনো একটা ওয়েবসাইট বা এমন কোনো একটা জায়গা যেখানে আমরা ওয়েবের বিভিন্ন জিনিসপত্র সার্চ করি। তো গুগল তো একটা সার্চ ইঞ্জিন, এটা তো আমরা সবাই জানি। ইউটিউব হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন, এবং যেখানে মানুষ শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য না, বরঞ্চ প্রচুর শিখতেও আসে, প্রচুর জানতেও আসে। হাউ টু কিওয়ার্ডের রেশিও ইউটিউবে অনেক 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 বেশি। তো ইউটিউবে তো প্রত্যেক সেকেন্ডে 1000 ঘন্টার উপরে হচ্ছে ভিডিও আপলোড হচ্ছে। এর মধ্যে আমরা কেন আবার নতুন করে সে ঝামেলা তৈরি করব, আমরা কেন আবার নতুন করে ভিডিও তৈরি করা শুরু করব এবং এই 1000 ঘন্টাকে আরও বেশি বাড়াবো? অর্থাৎ আমি সহজভাবে বললে, আমরা ঠিক এই মুহূর্তে কেন ইউটিউবে আসব বা ইউটিউবের দিকে কেন যাব? খেয়াল করুন, একটা সেগমেন্ট কিন্তু আপনাদের বুঝতে হবে যে আপনারা সবাই চেয়েছেন যে ইউটিউবার হতে, বা আপনারা এখানে চিন্তা করেছেন যে হ্যাঁ ইউটিউবে আমাকে কিছু করতে হবে। বাট যদি অ্যাকচুয়ালি প্রশ্ন করা হয় যে ইউটিউবে কেন আসতে হবে, এটার অ্যান্সারটা অনেকের কাছে অনেক রকম। অনেকের কাছে হয়তো রেডি থাকে না, অনেকের কাছে হয়তো সবাই আসছে, ট্রেন্ড চলছে, ইউটিউবে আসতে হয়, এই সেগমেন্ট দিয়ে আসতে হবে। দেখুন, ইউটিউবে আসার ক্ষেত্রটা চিন্তা করলে এখানে কিন্তু দুটো সেগমেন্ট সবার আগে আসবে। একটা হচ্ছে আপনি হয়তো প্যাশান থেকে আসতে পারেন, যে আপনার ভিডিও তৈরি করার শখ, আপনার এই যে আপনার যে ট্যালেন্ট রয়েছে এটা মানুষকে জানাতে হবে, এটা আপনার একটা শখ। অথবা এরকমটা হতে পারে যে আপনি এটাকে প্রফেশন হিসাবে নিতে যাচ্ছেন, যে এটা আপনার শখ এবং একই সঙ্গে আপনি চান এটাকে আপনার ক্যারিয়ার হিসাবে নিতে। তো আদৌ কি ইউটিউব কে ক্যারিয়ার হিসেবে নেওয়া যাবে কি না, বা ক্যারিয়ার হিসেবে নেওয়া সম্ভব কি না? দেখুন, আমরা অন্য যে সেগমেন্টগুলোতে যে কাজগুলো করি, যেমন ধরেন আমরা ফর অ্যান এক্সাম্পল ফেসবুক মার্কেটিংয়ের কথা বলি অথবা টুইটার মার্কেটিংয়ের কথা বলি। টুইটার মার্কেটিং বলেন, পিন্টারেস্ট মার্কেটিং বলেন, ইনস্টাগ্রাম মার্কেটিং বলেন। ধরুন আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, তো কোনো একটা কারণে ধরুন যে আপনি ওখানে অ্যাক্টিভ থাকতে পারছেন না, বা হচ্ছে আপনার ধরুন আপনার এলাকাতে হয়তো কোনো কারণে এই মুহূর্তে ইন্টারনেট সংযোগটা কয়েকদিনের জন্য বিচ্ছিন্ন থাকবে, কোথাও একটা সার্ভার ডাউন বা এই ধরনের কোনো একটা সমস্যা হয়েছে। আপনি পিন্টারেস্ট মার্কেটিং করেন, ওই কয়েকটা দিনে কিন্তু আপনার পক্ষে যথেষ্ট নেমে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আপনি ফাইবারে বলেন বা আপওয়ার্কে বলেন বা কোথাও ক্লায়েন্টের কোনো কাজ করেন, আপনি হয়তো কিছুদিন ডিটাস্টেড আছেন। ফর অ্যান এক্সাম্পল, হয়তো 7 দিনের জন্য অসুস্থ কেউ, আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, কেউ অসুস্থ হোক, এটা কোনোভাবেই কাম্য নয়, সবাই সুস্থ থাকেন আপনারা। তো ধরুন যে কেউ একজন অসুস্থ, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ওই সময়টাতে সে কন্টিনিউ করতে পারছে না, তার ইনকামটা বন্ধ হয়ে থাকছে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কমপ্লিটলি ডিফারেন্ট। ধরুন যে আমি একটা ভিডিও বানাচ্ছি, ভিডিও বানানোর পর সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর কিন্তু এটা আমি এখান থেকে আমার ইন্টারনেট নষ্ট হয়ে যাক আর আমার কম্পিউটার নষ্ট হয়ে যাক, কোনো কিছুতে কোনো কিছু যায় আসে না। আমি কিন্তু খুবই সুন্দরভাবে আমার ওখান থেকে ভিডিওটা আমার ভিউয়াররা দেখতে পারে। ধরুন কি হলো যে আমার এরিয়াতে ধরুন যে ঝড় হলো বা বন্যা হলো, তো আমার এখানে বন্যা হয়েছে, বিদ্যুতের পোল টোল সব কিছু পড়ে গিয়েছে, তাতেও কিন্তু আমার এই ভিডিও থেকে আর্নিং আসাটা বন্ধ হয়ে যাবে না। আমার এখানে বন্যা হয়েছে, বাংলাদেশের সব এরিয়াতে বন্যা হয়নি, পৃথিবীর অনেক দেশ থেকে আমার ভিডিও দেখা হয়, সেই সমস্ত দেশে তো বন্যা হয়নি, তারা তো আমার ভিডিও দেখছে এবং ওখান থেকে কিন্তু আমার কন্টিনিউয়াসলি টাকা আসছে। ঠিক আছে, টাকার কথা শুনলে আমাদের সবার একটু ভালো লাগে যে হ্যাঁ টাকা আসছে আর লাইক দ্যাট। বাট ফ্যাক্ট হচ্ছে যে টাকাটা কিভাবে আসছে এই সেগমেন্টটাও বুঝতে হবে। তো
আমাদের যদি জাস্ট কোনো কিছু করতে হয় বা আমরা যদি কোনো কিছুকে ক্যারিয়ার হিসাবে নেওয়ার প্ল্যান করি, তো ধরুন যে আজকে আপনার কি হতে পারে, আজকে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে, আজকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে, বাট আপনি যদি পারফেক্টলি ইউটিউবে কন্টেন্ট প্রডিউস করেন, এটা কিন্তু আপনার একটা লাইফ টাইম অ্যাচিভ হবে, ঠিক আছে? এবং এর সবচেয়ে বড় একটা পার্ট হচ্ছে আমি যখন ঘুমিয়ে আছি সেই সময়টাতেও ইনকামটা হচ্ছে। আমি হয়তো রাত 4টার সময় ঘুমিয়ে আছি, কিন্তু রাত 4টার সময় তো কেউ একজন আমার ভিডিও দেখছে, আমার ভিডিও যখন দেখছে ওখানে অ্যাড দেখছে এবং তার মাধ্যমে কিন্তু আমার ইনকাম আসছে। ক্লিয়ার? সো বুঝতেই পারছেন যে ইউটিউবের গুরুত্বটা কত বেশি। এবং আপনি যদি একবার এই প্ল্যাটফর্মে নিজেকে প্রেজেন্ট করতে পারেন বা স্ট্রংলি নিজের একটা জায়গা তৈরি করে ফেলতে পারেন, তখন আসলে এখান থেকে ইনকামের অনেক রাস্তা শুধু খুলতেই থাকে। সো শুধুমাত্র গুগলের অ্যাডভার্টাইজমেন্টের উপর বেস করে বা ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রামের উপর বেস করে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বরঞ্চ আরও অনেক অনেক ওয়ে রয়েছে যে ওয়েগুলো ব্যবহার করে আপনার ওখান থেকে ইনকামটা আসা পসিবল। সো এই কারণে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে বা ইউটিউবের চাহিদা বরাবরই বাড়তে থাকবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যখন আমি কারো একটা ভিডিও ইউটিউবে দেখছি, তখন কিন্তু আমি হয়তো ভিডিওটা থেকে ইনফরমেশান নিচ্ছি বা ভিডিওটা থেকে মজা পাচ্ছি, এবং আমার এই ইনফরমেশান অথবা এই মজা এইটার বিনিময়ে কিন্তু সে এখান থেকে একটা হ্যান্ডসাম ফিগার প্রডিউস করছে। ক্লিয়ার? সো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি এখন ভিডিও দেখছি, এই ভিডিওর থ্রুতে কিন্তু সে অর্থাৎ এই ক্রিয়েটর ইনকাম করছে। ক্লিয়ার? সো এখন যে সে ইনকাম করছে এটা খারাপ কিছু নয়, কিন্তু সে কিন্তু আপনাকে একটা সার্ভিস দিয়ে ইনকাম করছে। এটা বুঝতে হবে যে আপনি যখন ভিডিওটা দেখছেন, আপনি হয়তো অবশ্যই ওই জায়গাটাতে ভিডিওটা এনজয় করছেন, না হলে তো আপনি ভিডিও দেখছেন না আপনার ডেটা খরচ করে, তো বা ভিডিওটা থেকে কিছু শিখছেন। ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সার্ভিস। সে আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনি তার বিনিময়ে তাকে পে করছেন। তো এখানে কিন্তু তার ওই ভিডিওটাই তার প্রোডাক্ট। ক্লিয়ার? এবং ওই প্রোডাক্টের উপরেই কিন্তু গুগল অ্যাডভার্টাইজমেন্টটা সাজাচ্ছে। কিভাবে ইনকাম হয়, কিভাবে কোনটা হয়, সেগুলো আমরা পরে বুঝবো। এরপরে আসা যাক যে এখন থেকে তাহলে আমাদের কাজটা কি হবে। এখন থেকে আমাদের কাজ, আমরা যখনই ইউটিউব দেখছি বা ইউটিউবে কোনো ভিডিও দেখব, এতদিন কিন্তু অ্যাজ এ ভিউয়ার দেখতাম যে ভিডিও দেখছি, মজা লাগছে তাই দেখছি। এখন থেকে কিন্তু আর একদম সেইটা নয়। এখন থেকে কিন্তু আমরা একটা ক্রিয়েটর হিসাবে ভিডিও দেখব। ক্লিয়ার? সো আমি যখন ভিডিওটা আমি বানাবো বা আমি বানাচ্ছি, এই ভিডিওটা তাহলে কীভাবে বানালো, এই ভিডিওটা কীভাবে এডিট করলো, কীভাবে কী করলো, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে কেয়ারফুলি দেখতে হবে। তো আমার মনে হয় যে আমরা বোথ ভিডিও মার্কেটিং, ইউটিউব, এই দুটো সম্পর্কে একটা বেসিক ধারণাটা পেয়ে গিয়েছি যে ভিডিও মার্কেটিংয়ে এই সেগমেন্টগুলো থাকে, কেন এত প্রয়োজনীয়তা বাড়ছে, ইউটিউব মার্কেটিংয়ে এই সেগমেন্টগুলো থাকে, কেন এত প্রয়োজনীয়তা বাড়ছে। তো এবার আমি একটু অন্য দিকে বা অন্য সেগমেন্টটা ফোকাস করি। একটু স্লাইডের দিকেও আপনারা একটু খেয়াল করবেন যে একদম খুব স্পেসিফিকলি বললে ভিডিও মার্কেটিংয়ের গুরুত্বটা কেন এবং কিভাবে কন্টিনিউয়াসলি বাড়ছে। তো ব্যাপারটা বুঝতে হবে যে বর্তমান সময়ে এই কারেন্ট টাইমে কিন্তু ভিডিওর গুরুত্বটা কন্টিনিউয়াসলি বাড়ছে। সো ভিডিওকে আপনি বলতে পারেন যে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওর কথা বলা হয়, সেখানে গোল্ড মাইন হিসাবে অনেক জায়গায় প্রেজেন্ট করা হয়েছে। কেন গোল্ড মাইন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে? বর্তমানে খুব স্বাভাবিকভাবেই গুগল বলেন বা অন্য কোনো সার্চ ইঞ্জিন বলেন, সেটা কিন্তু একটা ভিডিওকে একটা ব্লগ থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, তাই না? এই কারণে কিন্তু ভিডিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অ্যাজ এ গোল্ড মাইন হিসাবে প্রেজেন্ট হয়েছে। এরপর যদি আপনি কনভারসেশন রেটের কথা বলা হয়, ওই যে আমি বলছিলাম যে ক্লিক থ্রু রেট আমাকে বললো যে নিয়ে আসতে, ওইটার কথা যদি বলি, সেখানেও কিন্তু আসলে ভিডিও এটা বুস্ট করে, কনভারসেশন রেটটা বুস্ট করে। ইনফরমেশান কিন্তু অনেকভাবে দেওয়া যায়। আমি ধরুন যে এই যে ইনফরমেশানগুলো, এই যে আপনার সঙ্গে কথা বলছি, এই কথাটুকু কিন্তু আমি কি করতে পারি, লিখে দিতে পারি আপনাকে, আপনি পড়লেন, এটাও একটা কন্টেন্ট। আপনি এখান থেকে পড়ছেন, আপনি এখান থেকে নলেজ গেইন করছেন, সো অবভিয়াসলি কন্টেন্ট। আমরা হাজার হাজার টাকার বই কিনি, আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে আছি বা আগে ছিলাম, বা আমরা যারা ইউনিভার্সিটি লাইফ পার করে আসছি, এই আমরা যারা আছি তারা কিন্তু ইউনিভার্সিটি লাইফে শুধু ওই বই কিনে, ইউনিভার্সিটি লাইফে বললে হয়তো সবার সঙ্গে রিলেট করা টাফ। ধরেন স্কুল লাইফে তো সবাই আমরা পড়ালেখা করছি, স্কুল লাইফে বই কিনে কত হাজার হাজার লাখ লাখ টাকা উড়ায় ফেলছি শুধুমাত্র বাপের টাকা যে বই কেনার পেছনে, তাই না? তো বইতে কি ছিল, বইতে লেখা ছিল, এবং ওই লেখাগুলাই কিন্তু ওখানকার কন্টেন্ট।
ক্লিয়ার? সো ওই লেখাগুলো কিন্তু আমরা কিনেছি এবং ওই লেখাগুলো কিনে কিন্তু আমরা ওই লেখাগুলো থেকে নলেজগুলো গ্যাদার করেছি এবং এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই করেছি। থিঙ্ক অ্যাবাউট ইট, যে আপনার ওই বইটা যে লিখেছে সে যদি ওই বইটা ওরকমভাবে না লিখে এখন যেমন হচ্ছে এই সব কিছু ভিডিও ফরম্যাটে পাওয়া যায়, যেমন ধরুন যে খুব স্বাভাবিকভাবে যারা ভিডিওর মাধ্যমে হচ্ছে আপনাদেরকে শেখাচ্ছে, বা যারা হচ্ছে বিভিন্ন ট্রেইনার আমাদের চারপাশে আছে যারা হচ্ছে ভিডিওর মাধ্যমে বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট শেয়ার করছে, এই জিনিসটা বেশি সহজবোধ্য বোধগম্য নাকি আপনার ওইটা যদি আমি একটা 10 পৃষ্ঠা লিখে দিই সেটা সহজে বোধগম্য? আমি জাস্ট এই কথাগুলো এখানে বলছি, এটা সহজে বোধগম্য হবে নাকি হচ্ছে আমি যদি 10 পৃষ্ঠা লিখে দিই তাহলে সেইটা বোধগম্য হবে? অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা বোধগম্য হবে। এই জন্য ভিডিওটা কিন্তু সবসময় প্রিফারেবল। কোনো একটা ইনফরমেশন অনেক ফরম্যাটে দেওয়া যায়, তার মধ্যে যদি আমি ভিডিও ফরম্যাটে দিই তাহলে কিন্তু মানুষ খুব সহজেই ক্যাচ করতে পারে। ঠিক আছে? সো এরপর হচ্ছে আপনার এই যে মানুষ সহজে ক্যাচ করলো, এই যে মানুষ জিনিসগুলোকে আপনার পারফেক্টলি নিতে পারলো, মানুষ যদি এরকমভাবে পারফেক্টলি নিতে পারে তাহলে কিন্তু আপনার এখানে একটা ইফেক্টিভিটির ব্যাপার রয়েছে, যে আপনার এই জিনিসটা বা আপনি যে ইনফরমেশানটা হচ্ছে দিলেন এটা কিন্তু ইফেক্টিভ হলো, তাই না? আবার এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ইমোশনালিও প্রেজেন্ট করতে পারেন। যেমন ধরেন আপনি প্রথমে টোটাল একটা সিচুয়েশন বর্ণনা করলেন, তারপর গিয়ে আপনার টোটাল প্লেসমেন্টটা করলেন। এক্ষেত্রে বলা যেতে পারে হচ্ছে আপনার ইলিশের কথা। তো আপনাদেরও, আপনারা ইউটিউবিং করেন বা ভিডিও মার্কেটিং করেন, ইচ অ্যান্ড এভরি সিচুয়েশনে কিন্তু আপনাদের এই সেগমেন্টগুলো খেয়াল করতে হবে। যেমন ধরেন আপনি ফর অ্যান এক্সাম্পল একটা অফিসে জব করেন, সো আপনার অফিসার বলল যে আপনি আপনার সেলটা বুস্ট করতে হবে। তো সে হচ্ছে আপনাকে $1000 দিয়েছে যে $1000 মধ্যে এতগুলো সেল জেনারেট করো। এর মধ্যে কিন্তু অনেক ওয়ে রয়েছে। আপনি চাইলে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, আপনি চাইলে লিফলেট বানাতে পারেন, আপনি চাইলে পার্সোনাল মার্কেটিং করতে পারেন, আপনি চাইলে ডোর টু ডোর গিয়ে হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করতে পারেন, অথবা আপনি অনলাইনেও প্রমোট করতে পারেন। এর মধ্যে আপনি কোন ওয়েতে প্রমোট করবেন, সেখান থেকে কীভাবে অপটিমাম রেজাল্ট বের করে নিয়ে আসবেন, এটা কিন্তু কমপ্লিটলি আপ টু ইউ। সো আমরা এই যে পর্যন্ত এসেছি, এই পর্যন্ত আশা করি কে কতটুকু বুঝতে পারছি কি পারছি না এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করব, যে আমরা কতটুকু বুঝতে পারছি কি পারছি না। একটু মনোযোগ হারালে চলবে না। হচ্ছে অনেক তাত্ত্বিক কথাবার্তা হয়ে গিয়েছে, অনেক 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 আলোচনা হয়ে গিয়েছে যে হ্যাঁ এটা এই 19%, এই হ্যান হ্যাঁ ত্যান ইত্যাদি ইত্যাদি টেকনিক্যাল টার্ম। সো এখান থেকে জাস্ট একটু বের হয়ে আসতে হবে, জাস্ট রিলিফ। অ্যান্ড এই প্রত্যেকটা কথা, এই প্রত্যেকটা সেগমেন্ট এটাই রিপ্রেজেন্ট করছে যে ভিডিওর গুরুত্ব কীরকমভাবে বাড়ছে, এবং ভিডিওর গুরুত্বটা শুধুমাত্র যে মুখে মুখে আমরা চারপাশে দেখছি যে বাড়ছে এরকম না, বরঞ্চ একদম ডকুমেন্টেশন ফরম্যাটে কীভাবে ভিডিওর গুরুত্বটা বাড়ছে। সো ছিলাম যে আমরা ইউটিউব এবং হচ্ছে ভিডিও মার্কেটিং ইন্ডাস্ট্রি, ভিডিও মার্কেটিং ইন্ডাস্ট্রি, এই দুটো সেগমেন্ট আলাদা আলাদাভাবে বুঝেছি, এবং দুইটা সেগমেন্টেই কিন্তু আসলে আমার কন্টেন্ট লাগবে, সেই সেগমেন্টটাতেও আমরা যাচ্ছি। তো সবাই হচ্ছে আবার সব চিন্তাভাবনা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে আবার আমরা খেয়াল করব। এই পোর্শনটা ওরকম খুব বেশি কঠিন কিছু না, খুবই সহজ ব্যাপার, এবং আমরা খুব সহজেই বুঝতে পারবো। তো আমরা তো ওই সময় দেখেছিলাম যে কেন আমরা ইউটিউবে আসব, এবং ওর সঙ্গে কিন্তু আরও কিছু ব্যাপার রয়েছে। যেমন ধরেন ইউটিউবে কিন্তু ওই যে আমি একটা কথা বলেছিলাম, আপনারা হয়তো মনে করতে পারবেন, হাউ টু, তাই না? হাউ টু নিয়ে কথা বলেছিলাম যে কিভাবে, অর্থাৎ আমি এখানেই হচ্ছে কিভাবে এটা করব, কিভাবে ওটা করব, কিভাবে এটা করব। যেমন হচ্ছে আমি কিভাবে একটা টাই বাঁধবো, আমি কিভাবে হচ্ছে যদি মেয়েদের ক্ষেত্রে চিন্তা করি কিভাবে মেকআপ করব। এখন আবার বলেন না যে ভাই মেয়েরা শুধু মেকআপ করে এসে, না, স্বাভাবিকভাবেই হচ্ছে মেয়েরা একটু সাজতে পছন্দ করে, এটা তো দোষের কিছু নয়, মেয়েরাই তো সাজবে। এখন আমি যদি বসে বসে মেকআপ করি সেটা তো আমাকে মানায় না ওই জায়গাটাতে। তো সেরকমভাবে হয়তো কীভাবে মেকআপ করতে হয় সেটা দেখলো। তো ইউটিউবে কিন্তু কি করা যায়, ইউটিউবে কিন্তু এই যে মানুষগুলা কিভাবে হচ্ছে টাই বাঁধতে হয়, আমি এখন একটা টাই বাঁধতে যাচ্ছি, আমি পারছি না, এটা আমার জন্য একটা প্রবলেম না? তো
তো আমার এই প্রবলেমটার কিন্তু একটা সলিউশন দরকার। এই সলিউশনটা কিন্তু একজন ইউটিউবার প্রোভাইড করতে পারে, এবং এই সলিউশনটা প্রোভাইড করেই কিন্তু সে ফেমাস হতে পারে এবং তার ক্যারিয়ারটাও ডেভেলপ করতে পারে। আমি ক্লিয়ার করতে পেরেছি? শুধুমাত্র আমাকে টাই বাঁধা শেখালো, আমাকে কোন টাইপের টি শার্ট পরতে হবে এটা শেখালো, যারা লাইফস্টাইল নিয়ে কাজ করে বা যারা এই ধরনের সেগমেন্টে ইউটিউবিং করে তারা হয়তো এই সেগমেন্টগুলো দেখলো বা দেখানোর মাধ্যমে কিন্তু তারা আমাদের এখানে খুব বেশি ক্লোজ হয়ে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা কন্টিনিউ করছে। অ্যান্ড ইউটিউবে আসার জন্য কোন সময়টা বা কোন টাইমটা বেস্ট, এই সেগমেন্টটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই বা এই সেগমেন্টটা যদি আমরা একটু অনুধাবন করতে চাই, তাহলে অনেকের এই ব্যাপারটাতে দ্বিমত থাকবে। তবে আমাদের মতে এই টাইমটা হচ্ছে ওয়ান অফ দ্য পারফেক্ট টাইম ইউটিউবে আসার জন্য। কেন আমি সেটাকে এক্সপ্লেইন করছি। অবভিয়াসলি যারা ইউটিউবে মার্কেটিং করছে বা ইউটিউব মার্কেটিং করছে বা হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের সাথে জড়িত, তারা বলবে যে না ভাই, আরও 2-3 বছর 4 বছর আগে আসলে বেটার হতো। হ্যাঁ, আমি কমপ্লিটলি আপনার সঙ্গে অ্যাগ্রি করছি যে আরও 2-4 বছর আগে আসলে ইউটিউবের অ্যালগোরিদম এত বেশি হচ্ছে টাফ ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এত বেশি কম্পিটিশন ছিল না। সো খুব সহজে হচ্ছে অনেক কিছু অ্যাচিভ করা যেত। কিন্তু আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে আমরা যখন একদম প্রথমে ইউটিউবিং শুরু করেছিলাম ওই সময়টাতে কিন্তু আমাদের ক্যামেরা কিনতে হয়েছে, আমাদের ইকুইপমেন্টের পেছনে একটা বড় ধরনের কস্ট গিয়েছে। কিন্তু এখন চিন্তা করে দেখেন, আপনার হাতে জাস্ট একটা নর্মাল স্মার্টফোন থাকলে কিন্তু এখন 10-12 হাজার টাকা 15 হাজার টাকার মধ্যে যে ধরনের স্মার্টফোন পাওয়া যায় তা দিয়ে আপনি কমপ্লিটলি একটা ইউটিউব চ্যানেল রান করতে পারবেন। আপনার ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিট থেকে শুরু করে সব কিছু ওই একটা স্মার্টফোন দিয়ে করা সম্ভব। কিন্তু আজ থেকে 3-4-5 বছর আগে কিন্তু এই সিচুয়েশনটা ছিল না। সো আপনার বুঝতে হবে যে কম্পিটিশন বেড়েছে, ইটস ভেরি ট্রু। এবং আপনার এই যে কম্পিটিশনটা বেড়েছে, এই কম্পিটিশনের মধ্যে যদি কিছু করতে হয় তাহলে অবশ্যই আপনাকে স্পেশাল কিছু করতে হবে, স্পেশাল কিছু করে দেখাতে হবে, তারপরেই হচ্ছে আপনি এখান থেকে হয়তো সফলতাটা দেখতে পারবেন। বোঝাতে পারলাম? কিন্তু একবার চিন্তা করে দেখেন যে এখন যেমন সবার হাতে হাতে মোবাইল, তার মানে কি আপনার কম্পিটিশন বেড়েছে, আপনার ভিউয়ার বাড়েনি, ভিউয়ারও বেড়েছে। সো নতুন নতুন সেগমেন্টের ভিডিও আসে, নতুন নতুন সেগমেন্ট মানুষ দেখছে। এবং আপনি যখন কন্টেন্ট প্রডিউসের কথা ভাবছেন তখন কিন্তু এই যে এখানে সিম্পলি একটা হচ্ছে ছোট একটা লাইভ সেশনের জন্য একটা ক্যামেরা, মাইক্রোফোন, সফট বক্স, হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং, কমিউনিকেশন চ্যানেল, ওখানে হচ্ছে পিসি, ইচ অ্যান্ড এভরিথিং, এই প্রত্যেকটা জিনিস যেমন হচ্ছে কন্টিনিউ হচ্ছে আমাদের এখানে হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু আপনি এই সব কিছু যদি জাস্ট বাদ দিয়ে দিন, ওখানে একটা স্মার্টফোন রেখে দিয়েও কিন্তু আপনার এটা করে ফেলা সম্ভব। হ্যাঁ, আমি আপনার সঙ্গে অ্যাগ্রি করছি, এই কোয়ালিটিফুল হবে না, কিন্তু যা হবে তা দেখা যাবে। আমি বোঝাতে পারলাম? সো বর্তমান সময়টাই কিন্তু ইউটিউবিং শুরু করার জন্য ওয়ান অফ দ্য পারফেক্ট সময়, যেখানে আপনি আপনার হাতের শুধু স্মার্টফোনটা দিয়েই আপনি পৃথিবী জয় করে ফেলতে পারেন। এবং আপনি যদি এই স্মার্টফোনটার উদাহরণ চান যে আসলে স্মার্টফোন দিয়ে কারা কতদূর কোনভাবে গিয়েছে, আমি আচ্ছা ওই ছেলেটার একটু দেখিও। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে জাস্ট হচ্ছে 2টি আলাদা আলাদা সেগমেন্ট দিচ্ছি। এই ছেলে হচ্ছে শুরু করেছিল এখান থেকে, তখন তার এই ধরনের সেট আপ ছিল, সে এখানে বসে এইভাবে ভিডিও শ্যুট করতো। এবং আজকে তার সেট আপ আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, তো আমরা টপিকে আবার ফিরে আসি যে দেখেন, এই কোয়ালিটি হবে না, কিন্তু ওই কোয়ালিটি করেও কিন্তু আপনার যদি কন্টেন্ট পাওয়ারফুল, আপনার কন্টেন্ট যদি পাওয়ারফুল হয় তাহলে কিন্তু আপনার ওই যে সেগমেন্টগুলা বা ওই যে জায়গাগুলো এগুলা খুব সহজেই স্কিপ করে যাওয়া যায়। ইটস নট এ বিগ ডিল, সো ডোন্ট বি ওরিড অ্যাবাউট ইট। তো এই জন্যই আমরা বলবো অবশ্যই বর্তমান সময়টা আপনার কন্টেন্ট প্রডিউসের জন্য, আপনার ইউটিউবে আসার জন্য, আর আপনার ভিডিও কন্টেন্ট প্রডিউসের জন্য ওয়ান অফ দ্য পারফেক্ট সময়। যে সময় 4G অ্যাভেলেবেল, যে সময় সবচেয়ে বেশি মানুষের কাছে ওয়াইফাই অ্যাভেলেবেল, এবং হচ্ছে যে সময় আপনার স্মার্টফোনগুলোও এই পর্যায়ে গিয়েছে যে আপনি সিম্পলি একটা 15-20 হাজার টাকার স্মার্টফোন দিয়ে একদম পারফেক্ট লেভেলের কন্টেন্ট প্রডিউস করতে পারেন, জাস্ট অ্যান স্মার্টফোন, নাথিং এলস। ফর অ্যান এক্সাম্পল, আপনার যে বর্তমান স্মার্টফোনের যে প্রসেসরগুলো আসছে, এবং এই সময়টা কেন পারফেক্ট এটা তো আশা করি আমরা বুঝে গিয়েছি। এবার আসা যাক, আমরা বারবার একটা কথা সামনে এসেছি, কন্টেন্ট। সো আমি সবাইকে রিকমেন্ড করব যে
অন্য দিকের বিভিন্ন কথাবার্তা শুনেছেন, অন্যান্য দিকের বিভিন্ন তাত্ত্বিক কথাবার্তা শোনা গিয়েছে, বাট এই কন্টেন্টের সেগমেন্টটাতে আপনার পরিপূর্ণ মনোযোগ দিয়ে একটু খেয়াল করবেন। কন্টেন্ট, বারবার বলছি, কন্টেন্ট মানে কিন্তু আমরা এখানে ভিডিও কন্টেন্টকে মিন করছি, বাট কন্টেন্ট মানে কিন্তু শুধু ভিডিও কন্টেন্ট নয়। কন্টেন্ট মানে আপনার একটা আর্টিকেলও আপনার কন্টেন্ট হতে পারে, আপনার যে কোনো কিছু আপনার একটা কন্টেন্ট হতে পারে। আমরা এখানে স্পেশালি ভিডিও কন্টেন্ট নিয়ে কথা বলছি। তো আমরা সবসময় বলে থাকি যে মেক এ কন্টেন্ট, নট এ ভিডিও। দ্যাট মিনস যে আপনি একটা কন্টেন্ট প্রডিউস করেন, আপনি একটা কন্টেন্ট বানান, কোনোভাবেই একটা ভিডিও বানাবেন না। ভিডিও কেমন বানানো যায়? আমি এখানে চেয়ারে বসে নাচানাচি শুরু করলাম, এটা তো একটা ভিডিও হয়ে গেল। বাট আমি এখানে কোনো কথা বললাম না, আমি এরকমভাবে তাকিয়ে থাকলাম, তো এটা কিন্তু একটা ভিডিও আমি যদি একটু কাট করি, বা আমি যদি এইখান থেকে এটা ডাউনলোড করে একটু কাট করে নিই, তাহলে কিন্তু এটা একটা ভিডিও হয়ে যাবে, তাই না? তো এই যে ভিডিওটা হয়ে যাচ্ছে, ইটস কমপ্লিটলি এ ভিডিও, ইটস ভেরি ট্রু, বাট এটার কোনো মিনিং বা এটা দিয়ে কোনো কিছু হয় বা এটা দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা বা এটা 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 কি আসলে? আমি বসে থাকলাম, আমার চেহারা মানুষ দেখবে? হ্যাঁ, এই চেহারা দেখাও কন্টেন্ট প্রডিউস করা পসিবল। ভাই এতক্ষণ কি বলছিলেন আর এখন কি বলছেন? হ্যাঁ, আমি এতক্ষণও বলছি যে আপনার ওই চেহারাটা এরকমভাবে বসে থেকেও কন্টেন্ট প্রডিউস করা পসিবল। আমি জাস্ট একটু কম্পিউটার স্ক্রিনটা অন করো। হ্যাঁ, রিয়াকশন ভিডিও। ওকে, সো খেয়াল করেন এই জায়গাগুলোতে তারা কি করছে, কোনো একটা নাশিদ ছেড়েছে বা কোনো একটা কিছু ছেড়েছে এবং তার উপর বসে বসে দেখছে। শুধু দেখছে না, কিন্তু তারা রিয়াকশান দিচ্ছে, এক্সাইটমেন্ট প্রকাশ করছে। এই জিনিসটাও একটা কন্টেন্ট হয়ে যাচ্ছে, যে মানুষের এই সিচুয়েশানে কীভাবে রিয়াকশানটা কেমন আসে, এটাও মানুষ দেখতে চায়। সো প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে কন্টেন্ট প্রডিউস করার, নট এ ভিডিও। ক্লিয়ার? সো আমি একটা ভিডিও তৈরি করছি, এই ভিডিওটার মোটিভটা কি? ধরুন যে আমি এখন একটা ভিডিও তৈরি করব, ভিডিওটার সেগমেন্টটা হবে কি, আমি ইউটিউব অ্যালগোরিদম নিয়ে কথা বলবো ফর অ্যান এক্সাম্পল। তো আমি যদি অ্যালগোরিদম নিয়ে কথা বলতে চাই, তাহলে কিন্তু ওখানে অবশ্যই আমার প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম, প্রত্যেকটা সেগমেন্ট, যে ইনফরমেশানগুলো প্রয়োজন, সব কিছু কিন্তু ওই জায়গাটাতে থাকার প্রয়োজন রয়েছে। বোঝাতে পারলাম? তো এই জন্য খুব স্বাভাবিকভাবে আপনাকে এই জিনিস সেগমেন্টটা খেয়াল করতে হবে যে অবশ্যই আপনার এই যে আপনি ভিডিওটা প্রডিউস করছেন, এই ভিডিওটা যেন অবভিয়াসলি একটা কন্টেন্ট হয়। ধরুন আপনি একটা ফানি কন্টেন্ট প্রডিউস করেছেন, বাট কন্টেন্টটা এমন হয়েছে যে আপনার ওই যে ভিডিওটা এমন হয়েছে যে দেখে শুধু আপনি একাই হাসছেন, অন্য কেউ হাসছে না, তাহলে কিন্তু আপনি ওটার যে পারফেক্ট কন্টেন্ট প্রডিউস করার কথা ছিল, সেটা কিন্তু কোনোভাবেই হয় না। ক্লিয়ার? তো এটা যদি না হয়, তখন কিন্তু আপনার ওটাকে কোনোভাবে কন্টেন্ট বলা যাবে না। ধরুন যে আপনি কি করছেন, আপনি একটা ভ্লগিং চ্যানেল খুলছেন। ভ্লগিংয়ের সঙ্গে তো আমরা টুকটাক সবাই পরিচিত, যে ধরুন আপনি এদিকে যান, সেদিকে যান, আপনি শপিং করতে যান, আপনি ঘুরতে যান, সেই জায়গাগুলো মানুষকে দেখান, সেই জায়গাগুলো সম্পর্কে মানুষকে এক্সপ্লেইন করেন, বিভিন্ন জিনিসের রিভিউ দেন, যে ওখানকার ফুড কেমন ইত্যাদি ইত্যাদি আপনি ভ্লগিংয়ের মাধ্যমে কন্ডাক্ট করেন, যেখানে আপনি ভ্লগিং করেন, টুকটাক ফুড রিভিউও করেন, টুকটাক হোটেল মোটেল এগুলো রিভিউ করেন। সো আপনি যখন এই ধরনের কন্টেন্ট প্রডিউস করছেন, তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এই যে কন্টেন্টটা প্রডিউস করলেন বা এই যে কন্টেন্টটা রেডি করলেন, এই কন্টেন্টটা আসলে কতটুকু কন্টেন্ট হয়ে উঠছে। আমাদের কাছে খুব স্বাভাবিকভাবে মনে হবে যে হ্যাঁ, এটা আসলে হয়তো অনেক ভালো কন্টেন্ট হচ্ছে। নিজে একটা প্রথম ভিডিও করলে অনেকবার মনে হয় ওয়াও, কত সুন্দর হয়েছে, ওখানে গিয়েছিলাম, ভিডিও করেছি, আমার ফ্রেন্ডরা আছে এর মধ্যে, আমাদের কত স্মৃতি বিজড়িত জায়গা, অনেক কিছু মনে পড়ছে। বাট আপনাকে আরেকবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ইউটিউবে প্রত্যেক সেকেন্ডে 1000 ঘন্টা উপরে ভিডিও আপলোড হচ্ছে। তাহলে মানুষ কেন এই সমস্ত ভিডিও বাদ দিয়ে আপনার কাছে এত মনোমুগ্ধকর লাগছে? মানুষের তো প্রয়োজন নেই, মানুষের কাছে আপনিও যেরকম, অন্য একজনও সেরকম, তাহলে কেন তারা এই ভিডিওগুলো বাদ দিয়ে আপনার ভিডিও দেখবে? এটা শুনেই নিরাশ হয়ে যাওয়ার কিছু নেই, কারণ ইউটিউবে যেমন ওই 1000 ঘন্টার ভিডিও আপলোড হচ্ছে, সেরকম মোর দ্যান 1 বিলিয়ন আওয়ার্স
পার ডে ইউটিউবের ওয়াচ টাইম, অর্থাৎ মানুষ ইউটিউবে প্রায় 100 কোটি ঘন্টার উপরে হচ্ছে পার ডে সময় কাটায়। কাজেই সেই তুলনায় কিন্তু খুব বেশি সমস্যার কোনো জায়গা নেই, কিন্তু তারপরেও কিন্তু ওখানে কম্পিটিশনটা অনেক বেশি। আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, আপনিও ভ্লগিং করেন, ধরেন যে আপনি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট বিচ কক্সবাজার গিয়েছেন, সো আপনি কক্সবাজার গিয়ে হচ্ছে কক্সবাজারটা প্রেজেন্ট করেছেন, তো আপনি আপনার ভ্লগটা দেখেন, আপনার ভ্লগটা আপনি ফাইনালি রেডি করেছেন, কালার গ্রেডিং করেছেন, এডিট করেছেন, মিউজিক বসিয়েছেন, সব কিছু রেডি করেছেন। এরপরে হচ্ছে আপনি আপনার ব্লগটা দেখেন। এবার কক্সবাজার নিয়ে তো শুধু আপনি নয়, কক্সবাজার নিয়ে আরও অনেক ব্লগার রয়েছে যারা দেখবেন ব্লগ করেছে, বোথ ন্যাশনাল লেভেল বোথ ইন্টারন্যাশনাল লেভেল ব্লগ করেছে। তো আপনি তাদের ব্লগটা দেখেন যারা ইন্ডাস্ট্রির টপে রয়েছে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি? যে আপনি আপনার ব্লগটা রেডি করেছেন, আপনার ব্লগটা ইউটিউবে এখন আপলোডের জন্য রেডি, আপনি আপলোড করে দিয়েছেন, আমি ধরে নিচ্ছি আপনি আপলোড করে দিয়েছেন, বা আপলোড করে দেওয়ার জন্য রেডি। এই পর্যায়ে আপনি আপনার ওই কক্সবাজার নিয়ে যারা আরও ভ্লগ করেছে তাদের একজনের ভিডিওটা বের করেন, যে যার এখন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো এইবার আপনি প্রথমে তারটা দেখেন এবং আপনারটা দেখেন, তখনই আপনি দেখবেন যে আসলে সে কোথায় আর ফর এক্সাম্পল আমি ভিডিও করছি, আমি কই, মানে লিটারালি কোথায় তারটা আর কোথায় আমারটা, সে কিভাবে বলছে, সে কীভাবে প্রেজেন্ট করছে, আর আমি কি করছি, আমি এই যে বন্ধুরা দেখেন এই যে এখানে ঢেউ আসছে, এই তো ঢেউ চলে আসলো, এই হচ্ছে আমার কন্টেন্ট, আর সে হচ্ছে ঢেউয়ের ওখান থেকে সিনেমেটিক শট নিয়েছে, এই হচ্ছে তার কন্টেন্ট। সো ডিফারেন্সটা কিন্তু আপনার চোখের সামনে চলে আসবে। ডিফারেন্সটার জন্য আমাকে ডেকে বলতে হবে না, আমার টিমের কাউকে ডেকে বলতে হবে না যে ভাই কোথায় কি, ভাই আমার কন্টেন্টে ভুল কোথায়, আমার কন্টেন্টে এটা কি সেটা কি, আপনার একটা বিষয় বুঝতে হবে। ধরুন আমরা যারা গ্রামে আছি বা যাদের গ্রামের বাড়ি আছে তারা সবাই টুকটাক জানি যে গ্রামে জমি জমা থাকে, আর জমি জমা থাকলে জমি জমা নিয়ে ঝামেলাও থাকে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে জমি জমা নিয়ে ঝামেলা হোক বা হচ্ছে কোনো একটা স্পেসিফিক কিছু নিয়ে ঝামেলা হোক, আমি জমি জমা দিয়ে উদাহরণ দিই। তো আপনার জমি জমা নিয়ে ঝামেলা হয়েছে, জমি জমা নিয়ে ঝামেলা হলে কি হয়েছে এখন, যে আপনি, আমাদের গ্রামে খুব একটা প্রচলন আছে, এটা শুধুমাত্র আমাদের গ্রামে না, অধিকাংশ গ্রামে আশা করি এরকম প্রচলন আছে যে যাও যে একটা কেস করে দাও। তো কেস করে দেওয়ার পরে এবার হচ্ছে উকিলকে টাকা দাও, এটা করো সেটা করো। আর উকিলকে টাকা আমি কেন দিচ্ছি, উকিলকে টাকা এই জন্য দিচ্ছি, উকিল হচ্ছে আমার ওই যে জায়গা জমির যে কাগজপত্রগুলো আছে ওগুলা খুব সুন্দর করে নিয়ে বসে অ্যানালাইসিস করবে, দেখবে, দেখে হচ্ছে সে আমার হয়ে কোর্টে কথা বলবে। এই জন্যই তো আমরা উকিল রাখি। একবার চিন্তা করে দেখুন, উকিলের ক্লায়েন্ট কিন্তু আমি একা নই, উকিলের কিন্তু আরও হাজার হাজার ক্লায়েন্ট রয়েছে। তো উকিল আপনার ওই জিনিসটা অবশ্যই অনেক ভালো বুঝে, সে অনেক ভালো করে দেখবে, এটা খুব স্বাভাবিক। তো কিন্তু একবার চিন্তা করে দেখুন যে আপনি যদি আপনার জিনিসটা নিয়ে একটু বসতেন, আপনার হয়তো উকিলের হয়তো 10 মিনিট লেগেছে, আপনার হয়তো 10 দিন লাগতো, কিন্তু আপনি কিন্তু কিছুটা হলেও বুঝতে পারতেন, উকিলের সাথে একটু কথা বলতে পারতেন, উকিলের সঙ্গে টু দ্য পয়েন্টে কিছু কথা বলতে পারতেন, তাই না? এবং আপনার প্রবলেমগুলো কোথায় এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করতে পারতেন। এবং এরকম করে যদি 10 দিন করে যখন আপনি 100 দিন 1000 দিন বসে ফেলবেন, তখন দেখবেন আপনি কাগজপত্র দেখলে এমনিই বুঝেন। গ্রামে অনেকেই আছে এরকম যাদের আসলে এরকম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু তারা অনেক ভালো ভালো উকিলের চেয়ে কাগজপত্র ভালো বোঝে। আপনারা সবাই টুকটাক নিজেদের গ্রামেই দেখেছেন, এটা আশা করি 100% সবাই রিলেট করতে পারবেন। ঠিক তেমনিভাবে আপনি যদি আপনার চ্যানেলের ব্যাপারে কথা বলি, আপনার চ্যানেলে আপনার ওই যে ভিডিওটার ক্ষেত্রে কী হয়েছে, ভিডিওটার কোয়ালিটি লুজ। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভাই ভিডিওটা কি, আমি একবার বলে দিলাম, মানে আমার হয়তো 10-20 সেকেন্ড দেখলে এনাফ যে হ্যাঁ আপনার ভিডিওর বিশাল কোয়ালিটি লুজ। কোথায় কোথায় লুজ? এখন আপনার ভিডিও হয়েছে ধরেন 1 ঘন্টার একটা ভিডিও বা 20 মিনিট একটা ভিডিও, আমার 20 মিনিট ধরে আপনার ভিডিওটা দেখতে হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেলসগুলো আলাদা করে দিতে হবে। ওকে ফাইন, দিলাম। কিন্তু এটা তো একটা ভিডিওর ক্ষেত্রে না, আপনার প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আপনার বুঝতে হবে যে ভুলগুলো আপনার কোথায় হচ্ছে, কোন কোন সেগমেন্টে আপনি ভুলগুলো করছেন। তার পরিপ্রেক্ষিতে আপনার কী করতে হবে, আপনার ওই ইন্ডাস্ট্রিতে যে টপে আছে, ধরুন আপনি ভ্লগিং করেন, ভ্লগিংয়ে যে টপে আছে, আপনি রান্না করেন, রান্নাতে যে টপে আছে, আপনি হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যে কীভাবে মেকআপ করতে হয়, ওই ইন্ডাস্ট্রিতে যারা টপে আছে, আপনি হয়তো মোবাইলের রিভিউ করেন, ওই মোবাইলের রিভিউতে যারা টপে আছে, আপনি হয়তো ইনফোগ্রাফিক কন্টেন্ট বানান, ওই ইনফোগ্রাফিক কন্টেন্টের মধ্যে যারা টপে আছে, এই প্রত্যেকের কন্টেন্ট এবং আপনার কন্টেন্ট এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখতে হবে। বুঝতে পেরেছি? সো আপনি প্রথমে তার কন্টেন্টটা প্লে করলেন, দেন আপনার কন্টেন্টটা প্লে করলেন, আবার তার কন্টেন্টটা প্লে করলেন। একজনের কন্টেন্ট দেখতে হবে এরকম না, 2-3 জনেরটা দেখলেন যারা টপে রয়েছে। দেখার পর আপনি খুব সহজে বুঝে যাবেন যে আসলে
ভুলগুলো কোথায়। আমরা কিন্তু এখানে এরকম শিখবো না যে আমরা হচ্ছে এইভাবে ডিপেন্ডেন্ট থাকবো, আমরা এইভাবে কন্টিনিউয়াসলি কারোর উপর ডিপেন্ড করব। আমরা কিন্তু এখানে ইনশাল্লাহ ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো। তবে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সবসময় কোলাবরেশন বা কোলাবের ব্যাপারটা মাথায় রাখবেন। যে আমরা অনেকেই মনে করি কীরকম, যে ধরুন যে আমরা যদি পার্টনারশিপ বিজনেস করি, তাই না, আমরা যদি পার্টনারশিপ বিজনেস করি, আমি বুঝতে পারছি যে অনেক এদিক সেদিকের অনেক আলোচনা চলে আসছে, বাট এই জিনিসগুলা এই টপিকের স্বার্থেই আমি বলছি। হয়তো একটু সময় চলে যাচ্ছে, কিন্তু আমি হয়তো সবার বোঝার ক্যাপাবিলিটি সমান না, তাই আমি ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে হচ্ছে উদাহরণ দিচ্ছি। আপনাদের যদি এই উদাহরণগুলো বোর লাগে আপনারা আমাকে বলতে পারেন, আমি এইগুলো আর কন্টিনিউ করবো না। সো আপনারা একটু খাতায় নোট ডাউন করবেন এবং লাস্টে আমাকে কমেন্টে বলবেন যে আসলে এই সেগমেন্টগুলো হচ্ছে কতটুকু কীভাবে কেমন কি মনে হচ্ছে। তো উদাহরণগুলোর ব্যাপার স্পেশালি আগে একটা ব্যাপার ছিল, আর এই দ্বিতীয় উদাহরণের ব্যাপার, এই দুটোই হচ্ছে একটু কমেন্টে জানাতে হবে সবার। তো যেখানে ছিলাম, ধরুন আমরা পার্টনারশিপ বিজনেস করি, তখন আমাদের কি মনে হয় যে আমার সঙ্গে আরও দুজন পার্টনার, আমার সঙ্গে আরও একজন পার্টনার, তার মানে আগে ইনকাম করতাম যা 100% ছিল আমার, এখন ইনকাম যা করছি তার 50% তো পার্টনার নিয়ে যাবে, আমার তো 50% কমে গেল। বা সে হচ্ছে আপনার 30%-এর পার্টনার, 30% তো আমার কমে গেল। এরকম চিন্তা অনেক ব্যবসায়ীরা আছে, এবং যাদের যে বিজনেস নলেজ, এই বিজনেস নলেজ যদি জাস্ট কোলাপ করতো, তাহলে তারা হয়তো এখন অনেক বড় শিল্পপতি পর্যায়ে চলে যেত, কিন্তু তারা কোলাপ করেনি। তারা চাইছে আমি নিজে সব কিছু করে ফেলবো, আমি ইন্ডিপেন্ডেন্ট হব, কিন্তু এই সেগমেন্টটা বা এই চিন্তাটা কখনোই রাখবো না যে আমি সব কিছু বুঝি। আমার সঙ্গে পার্সোনালি আপনাদের যাদের কথা হয়েছে, তারা সবাইকে হয়তো টুকটাক সবাই জানেন যে আমি হচ্ছে একটা কথা সবাইকেই টুকটাক বলে থাকি, যে ভাই কখনো এরকম নয় যে আমি শুধুমাত্র শিখাবো আপনি শিখবেন, নট লাইক দ্যাট। এমন অনেক সেগমেন্ট রয়েছে যে সেগমেন্টে আপনার নলেজ আমার থেকে অনেক বেশি। আপনার কাছ থেকে ওই জিনিসটা আমি শিখবো, আমার কাছ থেকে ওই জিনিসটা আপনি শিখবেন, এভাবেই তো আসলে জ্ঞানের চর্চাটা হওয়া উচিত। যেখানে ছিলাম যে পার্টনারশিপে, তো এখানে অনেকের ক্ষেত্রে এরকম মনে হয়, এই কারণে কিন্তু ওই একা একা কত দূর যাওয়া সম্ভব। একজন মানুষের একটা দিন থাকে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা বিভিন্ন কাজে বাদ দেন, 8 ঘন্টা ঘুমে বাদ দেন, মোটামুটি ওই সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা ওয়ার্কিং টাইম থাকে। তো এই 10 ঘন্টা কাজ করে কতটুকু যাওয়া সম্ভব। এবং আমার টিমে যদি এখন আমি 50 জন কাজ করি, এবং 50 জন ধরেন যে আমরা 10 ঘন্টা করে কাজ করি, তার মানে কিন্তু আমরা একদিনে 500 ঘন্টা কাজ করছি। থিঙ্ক অ্যাবাউট ইট, একদিনে আমরা 500 ঘন্টা কাজ করছি, আর ওই লোক একদিনে 10 ঘন্টা কাজ করছে। সো ডিফারেন্সটা এখানেই। যখন কোলাপ করা হয়, যখন আমরা একসঙ্গে করি বা একসঙ্গে কাজ করি, তখন কি হয় যে আগে হয়তো আমার প্রফিট হতো 100 টাকা, আমি 100 টাকা পেতাম, আমি এবং আমার একজন পার্টনার মিলে আমার প্রফিট করার চিন্তা থাকে মিনিমাম 300 টাকা। ক্লিয়ার? যেখানে আমার 150 টাকা থাকে, আমার 100 টাকা থেকে 50 টাকা বেশি, পার্টনারেরও 150 টাকা থাকে। সো কোলাবের চিন্তা মাথায় রাখতে হবে। একই সঙ্গে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করা যাবে না যে হ্যাঁ এই জিনিসটা আমি পারছি না, একটু দেখি না সলভ কীভাবে করা যায়। সো আমার প্ল্যান, আমাদের টিমের প্ল্যান, প্রত্যেকের প্ল্যানটা হচ্ছে এরকম যে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি এই প্রবলেমগুলো নিজেরাই বুঝবেন। যখন আপনারা নিজেরা প্রত্যেকটা কন্টেন্টের ক্ষেত্রে এরকম প্রবলেমগুলো বুঝবেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনাদের কন্টেন্ট কোয়ালিটি ডে বাই ডে ফার মোর আপডেটেড হয়ে যাবে। আমি আশা করি বোঝাতে পারছি। তো আপনারা কি করলেন? কন্টেন্ট প্রডিউস করলেন। কন্টেন্ট আপনার যেই টপার রয়েছে এবং যেই আপনি, দুজনের মধ্যে তফাৎ যেটা রয়েছে, সেই তফাৎটা আপনারা বের করে ফেললেন। যখন তফাৎটা বের করে ফেলছেন, তখন কিন্তু কাজ অনেকটাই শেষ, কারণ আপনি জানেন যে আপনার ভুলগুলো কোথায়। এখন আপনার ওই ভুলগুলো আপনাকে জাস্ট সলভ করতে হবে, সলিউশনটা বের করতে হবে যে এই ভুলের সলিউশনটা আসলে কি হবে। তো এখন ওই যে সলিউশনটা, যে এই যে ভুলটা আমার হয়ে গিয়েছে, এটার সলিউশনটা কী হবে, ও হচ্ছে আমি যদি ভ্লগের উদাহরণ দিই, হচ্ছে কেউ একজন ভ্লগ শুরু করেছে খুব সুন্দর 10টা ফুটেজ দিয়ে। প্রথমে আপনি কি করেছেন, এই যে কক্সবাজার দেখুন দেখুন, এই ঢেউ চলে আসলো, ঢেউ এই ঢেউ চলে আসছে, ইটস ইয়োর কন্টেন্ট। অ্যান্ড হচ্ছে ওই অন্য যে কন্টেন্টটা প্রডিউস করেছে, সে হয়তো এরকম মিউজিক দিয়েছে, মিউজিকের সঙ্গে 10-12টা ফুটেজ প্রথমে দিয়েছে, দেন আস্তে আস্তে ব্লগটা শুরু করেছে। তো আপনার কন্টেন্টের এই একটা মানে প্রাসঙ্গিক ব্যাপার চলে আসলো যে আপনার কন্টেন্টটা কিন্তু
দেখবে কি না এটা কিন্তু ওই টাইটেল, আপনার থাম্বনেলটা কতটুকু অ্যাট্রাকটিভ, এগুলোর উপর ডিপেন্ড করে। যে আপনি খুব সুন্দর করে হচ্ছে আপনার একটা থাম্বনেল মেক করেছেন এবং হচ্ছে খুব সুন্দর করে টাইটেল দিয়েছেন, এটার উপর বেস করে ক্লিক করবে এবং প্রথম 3-4-5-7 সেকেন্ডের মধ্যে সে ডিসাইড করবে যে কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখবে কিনা। সো ওই 4-5-7 সেকেন্ড কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট ইট ডাউন। আমি আবারও বলছি, খাতায় লিখে ফেলুন এই সেগমেন্টটা। ওকে, তো এবার হচ্ছে আপনি ভুলগুলো শুধরে ফেললেন যে আপনার ভুল এখানে, আপনার কন্টেন্ট এবং তার কন্টেন্টের মধ্যে ডিফারেন্স এখানে। এবার আপনি ভুলগুলো সলভ করে ফেললেন। ভুলগুলো যখন আপনি সলভ করে ফেলেছেন, ভুলগুলো সলভ করার পর আপনি কি করছেন, এইটা সলভ করার পর হচ্ছে আপনি আপনার কন্টেন্টটা প্রডিউস করছেন। এরপরও দেখেন যে আপনার হচ্ছে আসলে ভিউ আসছে না, আপনি আসলে ওরকমভাবে হচ্ছে বেশি অডিয়েন্স গ্যাদার করতে পারছেন না, এ ধরনের বিভিন্ন সমস্যা আপনার হচ্ছে। এরকম যদি হয় সেই ক্ষেত্রে তখন গিয়ে আপনি কি করবেন, তখন গিয়ে আপনি বিভিন্নভাবে আপনার কন্টেন্টকে প্রমোট করতে পারেন। যেমন হচ্ছে আপনি ডিফারেন্ট সেগমেন্টে প্রমোট করতে পারেন। প্রমোট নিয়ে আমরা ডিটেলসে প্রমোট সেগমেন্টে কথা বলবো। তার আগে এখন ছোটো করে বলি যে যেমন ধরেন যে আপনি কোলাব করতে পারেন, যে কারোর সঙ্গে হচ্ছে আপনি পার্টনারশিপে গেলেন, যে দুজন মিলে হচ্ছে চ্যানেলটা হচ্ছে প্রডিউস করবেন। সেগমেন্ট গুলো আলাদা আলাদা করে নিলেন যে এই সেগমেন্ট আমি দেখবো, বা মানে এই অংশ আমি দেখবো। সেগমেন্ট বললে হয়তো বোঝা টাফ হতে পারে অনেকের জন্য। এই অংশ আমি দেখবো, এই অংশ সে দেখবে, এরকমভাবে যেতে পারেন। অথবা আপনি এটা করতে পারেন যে আপনি অন্য চ্যানেলের সঙ্গে কোলাবে গেলেন। সো কোলাব কি, যেমন ধরেন যে আপনি অন্য কেউ একজন, আপনি ধরেন যে শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন, অন্য কেউ একজন শর্ট ফিল্ম করে, তার ওখানে গেলেন, গিয়ে হচ্ছে আপনি ফ্রিতে অভিনয় করে দিলেন, আপনার চ্যানেলের লিঙ্কটা তার ওখানেও দেওয়া থাকলো, কিছু অডিয়েন্স চলে আসলো। এরপর যদি আপনার ওটা কোয়ালিটিফুল হয়, আপনি পারফেক্টলি এসইও করেন, পারফেক্টলি হচ্ছে এই প্রত্যেকটা ব্যাপার মেনটেন করেন, পারফেক্টলি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে অ্যানালাইসিস করেন, দেন সাকসেসটা শুধুমাত্র সময়ের ব্যাপার। সো এতগুলো কথার সারাংশটা যদি আবার টানি, যে কিভাবে এতগুলো কথার সারসংক্ষেপটা হবে। এতগুলো কথার সারসংক্ষেপটা এভাবে হবে, আপনার কন্টেন্ট কোয়ালিটি হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। আপনি যদি একটা প্রোডাক্ট তৈরি করেন, আপনি যদি একটা চকলেট তৈরি করেন, চকলেটটা দেখতে খুবই ভালো কিন্তু আসলে চকলেটটা ভালো না, এরকমটা যদি হয়, তাহলে আমি হয়তো চকলেটটা একবার কিনবো, এরপর কিন্তু আমি কখনোই চকলেটটা কিনবো না, তাই না? তো এই জন্য আপনার চকলেটটা দেখতেও ভালো হতে হবে, চকলেটটা খেতেও ভালো হতে হবে। আর এই খেতে ভালো হওয়াটা কিন্তু বেশি বেশি ইম্পর্টেন্ট, দেখতে ভালো হওয়াটাও ইম্পর্টেন্ট। আমি কিন্তু এটাকে ইম্পর্টেন্ট না এরকমটা বলছি না। তো যেখানে ছিলাম, আপনার যে ভিডিও রয়েছে সেটাকে কিন্তু একটা কন্টেন্ট হিসাবে প্রেজেন্ট করতে হবে, ক্লিয়ার? সো আপনি আপনার ভিডিওটাকে একটা কন্টেন্ট বানাবেন। আমি আবারও বলছি, বারবার কন্টেন্ট 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 বারংবার বলছি, এই কারণে যাতে আপনারা রিলেট করতে পারেন, আপনারা বুঝতে পারেন। এবং যখন হচ্ছে আপনারা ভিডিও প্রডিউস করছেন, তখন আপনার কতগুলা সেগমেন্টের দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনি যেই সেগমেন্টে ভিডিও তৈরি করবেন বা যেই সেগমেন্টে কন্টেন্ট প্রডিউস করবেন, আদৌ ওই সেগমেন্টে আপনার আগ্রহ কতটুকু, আপনার এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে আপনার ট্যালেন্টটা কি রয়েছে, আপনি কি জিনিস করতে পারেন, আপনি কোন সেগমেন্টে অনেক ভালো করতে পারবেন, এবং হচ্ছে কোন সেগমেন্টে আপনার ইন্টারেস্ট রয়েছে। যেমন পার্সোনালি আমি যদি আমার কথা বলি, আমার বিভিন্ন তথ্য জানতে ভালো লাগে, বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে বরাবরই একদম ছোটোবেলা থেকে ভালো লাগে। এই কারণে প্রচুর বই পড়া হতো, প্রচুর বই পড়া হতো। তো এই বইগুলো আমার একাডেমিক বইয়ের কথা আমি বলছি না, আমি এই একাডেমিক বইয়ের বাইরের কথা বলছি, গল্পের বই, বিভিন্ন ভ্রমণ কাহিনী, এইগুলো পড়া হতো। আমাদের ছোটোবেলায় তো আসলে এরকমভাবে হচ্ছে ইচ্ছামতো ভিডিও কন্টেন্টের অ্যাক্সেস ছিল না, তখন আমরা বই পড়তাম। তো হচ্ছে এই তো যেটা বলছিলাম যে ওই যে বই পড়ে সময় কাটানো এবং হচ্ছে ওই ভ্রমণ কাহিনী ইত্যাদি 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 পড়া, এই যে সেগমেন্টগুলা এবং এখনকার যে সেগমেন্টগুলা, এই সেগমেন্টগুলাকে কিন্তু হচ্ছে অনেকভাবে রিলেট করা গেলেও এখনকার সময় কিন্তু অবশ্যই অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। সো আপনাকে এই সমস্ত ব্যাপারে কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। সো
ইউটিউব ইজ এ ওয়ে যেখানে হচ্ছে আপনি ইউটিউব হচ্ছে এমন একটা পদ্ধতি যে, বা ইউটিউবিং হচ্ছে এমন একটা ক্যারিয়ার বলেন বা হচ্ছে কাজ বলেন, যেখানে আপনি আপনার ট্যালেন্টটাকে প্রেজেন্ট করতে পারছেন একটা প্রফিটেবল ওয়েতে। ক্লিয়ার? সো আপনি আপনার ট্যালেন্টকেও প্রেজেন্ট করছেন এবং এখান থেকে প্রফিটও বের করছেন। সো এর থেকে শান্তির বা এর থেকে চমৎকারপ্রদ আর কিছু হতে পারে কিনা আমার জানা নেই। তো যেখানে ছিলাম যে আপনার যেই সেগমেন্টটাতে ট্যালেন্ট রয়েছে, যে সেগমেন্টটাতে ইন্টারেস্ট রয়েছে, ওই যে কথা বলছিলাম বইয়ের কথা নিয়ে, সেই সেগমেন্টটা খুঁজে বের করেন যে যেই সেগমেন্টটা আপনার আসলেই কাজ করতে ভালো লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে আপনি যেই সেগমেন্টে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন, আপনার কী কী ক্যাপাবিলিটি আছে। যেমন আপনার হয়তো একটা ফোন আছে, খুব নর্মাল একটা কোনো ফোন আছে। আপনার ফোন যদি একটা অ্যান্ড্রয়েড ফোন হয়, সেটার কোয়ালিটি যতই খারাপ হোক, সেটার কিন্তু যে মাউথ স্পিকার, সেটা স্বাভাবিকভাবে নর্মাল বাজারের দোকানে যে সমস্ত মাউথ স্পিকার দিয়ে কিনতে পাওয়া যায়, এই সমস্ত মাউথ স্পিকার চেয়ে অবশ্যই ফার মোর বেটার। সো আপনি ওখান থেকে হয়তো একটা ভালো অডিও ডিভাইস আপনার রয়েছে, আপনার এরকম ইনফরমেশনের অ্যাক্সেস রয়েছে, আপনি ইনফোগ্রাফিক কন্টেন্ট দিকে যেতে পারেন। আপনি আপনার খাওয়া দাওয়া করতে ভালো লাগে, আপনি বিভিন্ন বিভিন্ন নতুন নতুন খাবার খেতে পছন্দ করেন, নতুন নতুন এলাকার খাবার খেতে পছন্দ করেন, আপনি ফুড রিভিউ করতে পারেন। আপনার বিভিন্ন ধরনের হচ্ছে মাছ ধরতে ভালো লাগে, আপনি ফিশিং টাইপের চ্যানেল করতে পারেন। আর এরকমভাবে যদি নিশের কথা বলা হয়, নিশের ব্যাপারে হচ্ছে আমরা বিস্তারিত বলবো আপনাদের এই পরের ক্লাসে, যে কত দিকের কত ধরনের নিশ হতে পারে এবং যে নিশগুলোতে আসলে বর্তমানে প্রফিট রয়েছে এবং যেই নিশগুলোতে আপনি পারফেক্টলি প্রফিট গেইন করতে পারেন এবং তার মধ্যে আপনার ইন্টারেস্ট কোথায় ম্যাচ করে, আপনি এটা ওই সময় ম্যাচ করতে পারবেন। সো আপনি আপনার ইন্টারেস্টটা খুঁজে বের করতে হবে এবং আপনার এই যে সামনে এতগুলা নিশ রয়েছে, এই নিশ থেকে আপনি যেই নিশ, অর্থাৎ নিশ বারবার আসছে, নিশ শব্দের অর্থ হচ্ছে টপিক বা সাবজেক্ট, যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাবেন। নিশ হতে পারে আপনার রান্না বান্না, নিশ হতে পারে হচ্ছে আপনার সাইকেলিং, নিশ হতে পারে আপনার ফিশিং, নিশ হতে পারে আপনার ফুড রিভিউ, নিশ হতে পারে আপনার প্লেস রিভিউ, নিশ হতে পারে আপনার ব্লগিং, নিশ হতে পারে আপনার টেক, ইচ অ্যান্ড এভরিথিং। মানে আমি জাস্ট কমন কিছু বললাম যাতে আপনারা বুঝতে পারেন, বাট নিশের কোনো শেষ নেই। সো আপনি এইগুলার মধ্যে আপনার ইন্টারেস্ট অনুযায়ী কোন সেগমেন্টে গিয়ে কন্টিনিউয়াসলি কাজ করতে পারবেন এবং সেই সেগমেন্টে আপনি ওখান থেকে কন্টিনিউয়াস ফ্লোতে আপনার যে যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রডিউস করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস যখন হচ্ছে আপনি দেখতে, বুঝতে এবং জানতে পারবেন, তখন হচ্ছে আপনি দুটোকে ম্যাচ করে কোন সেগমেন্টে আপনি শুরু করবেন। আপনি হয়তো একটা নিশ সিলেক্ট করতে হবে এরকম কোনো কথা নেই, দুটো নিশ সিলেক্ট করলেন, দুটো নিশে যদি একসঙ্গে শুরু করা যায় ভালো কথা, যদি একসঙ্গে শুরু করা না যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি আজকে এটা করলেন এবং আপনার পরের প্ল্যান কি, কদিন পরে কি করবেন। বিশেষ করে আপনারা আপনাদের যে প্ল্যানগুলো হচ্ছে দিয়েছেন তার মধ্যে অনেকগুলোই হচ্ছে আমার অলরেডি প্রায় পড়া শেষ এবং আমি আরও অন্যগুলো পড়ছি। সো আমি লিটারালি মানে জাস্ট হ্যাটস অফ যে এরকমভাবে গোছালোভাবে এবং হচ্ছে অনেকে অনেক রুট লেভেলে থেকে এরকমভাবে চিন্তা করছেন। ভাই এখনকার যুগটা জাস্ট এইটা নিয়ে অনেকে বলবে যে এই মফস্বলে থেকে এইগুলা নিয়ে চিন্তা করা হচ্ছে, সো জাস্ট অ্যাভয়েড দেন, বলতে দেন, জাস্ট তাদেরকে বলতে দেন, তাদের বলাতে আপনার কিচ্ছু যাবে আসবে না। আর আপনি কি করছেন না করছেন এটা নিয়ে অনেকে অনেক কিছু ভাববে। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমি পার্সোনালি একটা কথা বলি যে কে কী ভাবলো এটা নিয়ে যদি আপনি ভাবেন তাহলে আসলে তারা কি নিয়ে ভাববে। সো তাদের জন্য কিছুটা ছেড়ে দেন না, তাদেরকেও একটু ভাবতে দেন। তো এই সমস্ত কোনো কথা না, এখন পৃথিবীটা জাস্ট হাতের মুঠোয়। সো আপনার হাতে যখন একটা স্মার্টফোন আছে, আপনি পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে রাখতে পারেন। তো আপনার মফস্বলে আপনার পাড়ায় কী চিন্তা করছে এটা নিয়ে তো আপনার পড়ে থাকলে চলবে না, আপনাকে চিন্তা করতে হবে এখন পৃথিবীতে কী চলছে। আপনার বুঝতে হবে যে আজ থেকে 5 বছর পরে আপনি প্রতিষ্ঠান করবেন, আপনি কোম্পানি করবেন, সেখানে ওরা এমপ্লয়ি হিসেবে জয়েন করবে, ওরা এবং আপনি যদি সমান হন তাহলে তো হলো না। ওরা এখন বিকালবেলা আড্ডা দিচ্ছে, আপনি এখন বিকালবেলা বসে বসে হচ্ছে আপনার ক্লাস রিভিউ করছেন, এই ক্লাসটা একবার দেখছেন এখন এখন আর এরপরে হয়তো বিকালবেলা বসে আবার দেখছেন। বাট কেন? ফ্যাক্ট হচ্ছে যে ওদের মধ্যে এবং আপনার মধ্যে ডিফারেন্স আছে বলেই আপনি দেখছেন এবং এই যে পরিশ্রমটা করছেন, আমি এতটুকু ইনসিওরিটি দিতে পারি যে পরিশ্রমটা করছেন এই পরিশ্রমটা কাজে দেবে। পৃথিবীর বুকে আল্লাহর রহমতে কোনো পরিশ্রম কখনোই বৃথা যায় না। আপনি যদি পরিশ্রম করেন তার একটা আউটপুট আপনি পাবেনই পাবেন, যে কোনোভাবে আল্লাহ আপনাকে এই আউটপুটটা দিয়েই দিবে। সো আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি আউটপুট কোথায় কীভাবে পাবেন, আউটপুট অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা যেখানে ছিলাম সেই জায়গায় চলে যাই। তো এই সেই জায়গায় যাওয়ার আগে এই কথাটা আবারও রিপিট করব যে অবশ্যই খেয়াল রাখবেন যে পরিশ্রম এবং পরিশ্রম কোনোভাবেই কখনো বৃথা যায় না। এটা আল্লাহ কখনোই এটা দেন না, আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে রিওয়ার্ডটা দিয়েই দিবেন। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে
আপনার সঙ্গে যায়, আপনি পারেন, আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট আছে সেই নিশে কাজ করার জন্য, এবং আপনার ওই নিশের মধ্যে এবং আপনার ওই যে আপনার যা যা আছে ওই যে অ্যাসেটের মধ্যে এবং হচ্ছে এই এত সুন্দর সুন্দর প্রফিটেবল নিশের মধ্যে কোন নিশটাতে, কোন টপিকটাতে আপনি পারফেক্টলি ভিডিও প্রডিউস করতে পারবেন, কোয়ালিটিফুল কন্টেন্ট প্রডিউস করতে পারবেন এবং কোন নিশটাতে কন্টিনিউ করতে পারবেন, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো আমরা আবার একটু স্লাইডে চলে যাব, আরেকবার একটু মনোযোগ দিব। প্রায় শেষ হয়ে এসেছে, এত বেশি অরিড হওয়ার, এত বেশি চিন্তার কিছু নেই। আমি আশা করি যে শুধুমাত্র তো এখানে আমরা শিখছি না, আমরা টুকটাক মজার কথাও বলছি এবং হচ্ছে টুকটাক বিভিন্ন দিকের কথাও আমাদের টপিকের মধ্যে চলে আসছে। কাজেই আশা করি আপনারা রিলেট করতে পারছেন এবং আপনারা এই জিনিসগুলোর সঙ্গে অ্যাটাচ করতে পারবেন। সো এর পরের সেগমেন্টটাতে আমরা আসি, একটু স্লাইডে যাব আমরা। ওকে, স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 4P। ওকে, তো এই যে 4P, এই 4P দিয়ে কি বোঝাচ্ছে? 4টা P, তাই তো? 4টা P দিয়ে আমরা বোঝাচ্ছি প্রোডাক্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রোডাক্ট, দেন প্লেস, দেন প্রাইস অ্যান্ড প্রমোশন। প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছি? প্রোডাক্ট কিন্তু যে কোনো কিছু প্রোডাক্ট হতে পারে। আমি আলোচনার শুরুতে একবার বলেছিলাম যে কোনো কিছু প্রোডাক্ট হতে পারে। এই সেগমেন্টে প্রোডাক্ট কিন্তু অবশ্যই আপনি, হ্যাঁ আপনি নিজে প্রোডাক্ট, অথবা আপনি যে ভিডিওটা রেডি করছেন সেই ভিডিওটা আপনার প্রোডাক্ট। আপনি নিজে কিভাবে প্রোডাক্ট এবং আপনার ভিডিও কিভাবে প্রোডাক্ট, সেটার ব্যাপারে আমরা এক্সপ্লেইন করি। আপনি যখন একজন ইউটিউবার হিসাবে নিজেকে প্রেজেন্ট করবেন, আপনি হতে পারেন একজন ইনফ্লুয়েন্সার বেসড ইউটিউবার অর একজন ইউটিউব মার্কেটার। যেমন ধরেন, পার্সোনালি যদি আমি আমার কথা বলি, আমাকে কেউ চিনে, আমাকে কেউ জানে, আমি যদি আমার ফেস নিয়ে যে কথা বলি, সেখানে কে আমার কথা শুনবে, কেন শুনবে? অনলাইনে আমার আইডেন্টিটি কী? আপনি আমাকে আগে কখনো দেখেছেন? দেখেননি। সো এখন এসে এত কথা বলছি, ভাই এত কিছু বলছে, ভাই আমক সেই ইত্যাদি ইত্যাদি, আপনি জানছেন, এর বাইরে অন্য কেউ জানে না, জানানোর এই মুহূর্তে প্রয়োজনও নেই। সো এই ক্ষেত্রে কিন্তু আমি ইউটিউবে আছি সেই কত আগে থেকে, বাট আমার কোনো পরিচয় নেই, পরিচিতি নেই, কিছু নেই। আমি কি করি? ইউটিউব থেকে মানি প্রডিউস করি অ্যান্ড হচ্ছে আমি ডিফারেন্ট মানি প্রডিউসিং টাইপের ভিডিও স্পেসিফিক ফোকাস করে হচ্ছে রেডি করি অ্যান্ড সেখান থেকে হচ্ছে মানি প্রডিউসের জন্য এগুলো করি। সো আপনি বলতে পারেন আমাকে ইউটিউব মার্কেটার, বাট আই এম নট অ্যান ইনফ্লুয়েন্সার। আবার এরকম হতে পারে যে আমি কি করি, টি শার্ট নিয়ে হচ্ছে ভিডিও বানাই জেন্টসদের, আমার ফর এক্সাম্পল 50,000 সাবস্ক্রাইবার আছে, নট এ প্রবলেম অ্যাট অল। সো এই টাইমটাতে কিন্তু আমি একজন ইনফ্লুয়েন্সার, আমার 50,000 লোককে ইনফ্লুয়েন্স করার ক্যাপাবিলিটি রাখি। সেটা বুঝতে হবে। আমি যদি বলে দিই এই টি শার্টটা ভালো না, অন্তত পক্ষে 50,000 লোক আমার এই কথা দ্বারা ইনফ্লুয়েসড হবে। সো এই যখন আপনার মুখের কথা এরকম ভ্যালু হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনি একজন ইনফ্লুয়েন্সার। অন্যদিকে আপনি কিন্তু আপনার যে কন্টেন্ট, অর্থাৎ যে ভিডিও, আমার কিন্তু আমার পরিচয় আমার ভিডিও। সো যেহেতু আমার পরিচয় আমার ভিডিও, সেহেতু আমি এখানে প্রোডাক্ট এখনো হতে পারিনি, আমি আমার ভিডিওটাকে প্রোডাক্ট হিসেবে প্রেজেন্ট করছি। দেন হচ্ছে প্রাইস। আমার ভিডিওটা দেখতে গেলে তাকে কি পে করতে হয়? ধরুন আমি একটা ভিডিও রেডি করেছি, আমি কোনো একটা সাইটে আপলোড করেছি, সেই সাইট থেকে আমার ভিডিওটা কিনে নিতে হবে, তার মানে কিন্তু তাকে ওখানে ডলার পে করতে হবে। ক্লিয়ার? বা আমি হচ্ছে কোনো একটা ফ্রিল্যান্সিং সেগমেন্টে কারোর জন্য একটা ভিডিও প্রডিউস করে দিচ্ছি, সে আমাকে ওই ভিডিওর প্রডিউসের বিনিময়ে ধরুন যে আমাকে $150 পে করছে। তো $150 পে করার কারণে হচ্ছে কি হচ্ছে, ওইটা কিন্তু অবশ্যই আমার জাস্ট 10 সেকেন্ডের একটা ভিডিও, একটা অ্যানিমেশন, ছোট্ট 2D মানে ছোটো অ্যানিমেশন, $150 একটা কাজ। বা আমি যদি একটা বড় প্রজেক্টের কথা বলি, একটা বড় প্রজেক্ট ধরুন যে ওখানে $5,000 একটা প্রজেক্ট, বড় প্রজেক্ট নেওয়া হয়েছে, ওখানে আমি ভিডিওই দিয়েছি। সো তাতে কি হয়েছে, সেখানেও কিন্তু আমার ভিডিওটা ওই প্রাইস দিয়ে কিনে নিয়েছি। কিন্তু যখন আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করছি, তখন বিষয়টা কি হচ্ছে, যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করছি তখন কিন্তু সে তার টাইমটা দিচ্ছে। ক্লিয়ার? সো টাইমটারও কিন্তু একটা ভ্যালু রয়েছে। ভ্যালুতে চলে গেলাম, আবার ভ্যালুর তাত্ত্বিক ব্যাপারে আজকে আর যাবো না, অলরেডি অনেক ব্যাপার হয়ে যাচ্ছে। ভ্যালুর ব্যাপারে আমরা বলবো অবশ্যই, সামনে একদিন বলবো। তো এই যে সে হচ্ছে এই যে টাইমটা রয়েছে, এই টাইমটা কিন্তু আমাকে দিচ্ছে। ক্লিয়ার? সো এই টাইমটা বিনিময়ে কিন্তু আমার ভিডিওটা সে দেখতে পাচ্ছে, তার মানে কিন্তু সে ভিডিওটা কিনে নিচ্ছে তার সময়ের বিনিময়ে। খেয়াল করতে হবে, সে তার রিটেনশন দিচ্ছে। বোঝা যাচ্ছে? সো সে যখন তার রিটেনশন দিচ্ছে, তখন কিন্তু অবশ্যই
আমারও সেখান থেকে হচ্ছে আমি তার রিটেনশনের বিনিময়ে আর্ন করছি, সে ওই রিটেনশনের মাঝখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, আমার ভিডিও মধ্যে কোনো প্রমোশন থাকলে সেটা দেখছে, এই ব্যাপারগুলো দেখে কিন্তু আমি ওখান থেকে মানি প্রডিউস করতে পারছি। সো প্রাইসের ব্যাপারটা ক্লিয়ার। প্লেস, প্লেস মিন্স আমি ওই যে আমার ভিডিওটা হোক বা আমি হই বা যে হোক, সেটাকে আমি কোথায় সেল করছি। আমি যদি ইউটিউবে সেল করি দেন ইউটিউব ইজ দ্য প্লেস। আমি যদি হচ্ছে অন্য কোনো একটা মার্কেট প্লেসে সেল করি, ওইটা হচ্ছে আমার প্লেস যেখানে আমি প্রোডাক্টটা সেল করছি। এরপর ফাইনালি আমাদের কোথায় আসছি আমরা? প্রমোশন। সো প্রমোশন, দ্যাট মিন্স আমি আমার ভিডিওটাকে কীভাবে প্রমোট করছি। আমি ভিডিওটাকে প্রমোট করতে পারি, যেমন ধরুন যে আমি যদি ফাইবারের কথা বলি, আমি খুব সুন্দর করে একটা গিগ ক্রিয়েট করলাম, যে আমি এরকমভাবে আপনাকে 3D অ্যানিমেশন রেডি করে দিব, সো আপনি আমাকে এই টাকাটা দিবেন এর বিনিময়ে, বা আমি পিপল পার আওয়ারের হচ্ছে এটা রেডি করলাম, সো সেখানে কিন্তু আমি ওখানে প্রমোট করছি। আবার এরকম হতে পারে যে আমি যখন একটা গিগ দিয়ে আপনাদের হচ্ছে গিগ রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিলাম ইউটিউবে, সো আমি ওই গিগটাকে, আমার ওই ভিডিওটাকে ইউটিউবের মাধ্যমে প্রমোট করছি। ক্লিয়ার কনসেপ্টটা? 4P মনে রাখবেন, এবং এটা অবশ্যই লিখে ফেলেন। 4P মিন্স প্রোডাক্ট, প্লেস, প্রাইস অ্যান্ড প্রমোশন। ওকে, তো এরপর আসা যাক যে আমরা বুঝে গেলাম যে কিভাবে একটা ভিডিওতে আমরা এই জিনিসগুলা ইনপুট দিব বা এই জিনিসগুলা ইনশিওর করব। সো এই ভিডিওগুলো যখন আমরা প্রডিউস করব, বা যদি হচ্ছে আমরা এই ভিডিওগুলার সেগমেন্টে আসি, আমি জাস্ট লাইট ওয়েট একটা ধারণা দিচ্ছি যে যে সেগমেন্টে ভিডিও করি না কেন, যদি হচ্ছে এরকম পর্যায়ে আসি যেখানে আমি নিজে কথা বলছি, বা আমি নিজে ক্যামেরার সামনে এসে কথা বলছি, বা ক্যামেরার পেছনে কথা বলছি, যেখানেই বলি, এই সময়টাতে কিন্তু বি ইয়োরসেলফ, অর্থাৎ আমি আমার মতো থাকবো। আমি আমার নিজের একটা স্টাইল আছে, আমার নিজের একটা কথা বলার ভঙ্গি আছে। আমার কিন্তু আর্টিফিশিয়াল কোনোভাবেই হওয়া যাবে না। নোট ইট ডাউন, আমি কিন্তু কোনোভাবেই আর্টিফিশিয়াল হতে পারবো না। ক্লিয়ার? আমি বোঝাতে পেরেছি? আর্টিফিশিয়াল হওয়ার কোনো প্রশ্নই উঠবে না। একবার চিন্তা করেন, হিরো আলমের কথা চিন্তা করেন। হিরো আলম হয়তো এখন ওরকম পপুলার না, কিন্তু একটা সময় খেয়াল করতে হবে যে কীরকম মাত্রার পপুলার সে হয়েছিল। একবার চিন্তা করেন, হিরো আলম যদি আমির খানের স্টাইলে পপুলার হতে চাইতো, এটা কি কখনো সম্ভব ছিল? কখনোই সম্ভব ছিল না। হিরো আলম কিন্তু হিরো আলমের মতো করেই প্রেজেন্ট করেছে, এবং আমরা সেটা নিয়ে মজা নিয়েছি সবাই। যদিও সেটা নেওয়া কতটুকু ঠিক ছিল, এবং সেটার জন্য মানে ঠিক বলে প্রসঙ্গে আমি যাচ্ছি না, বাট হিরো আলম কিন্তু হিরো আলমের জায়গা থেকে সাকসেসফুল। খেয়াল করতে হবে, সে চেয়েছিল ভাইরাল হতে, সবাই তাকে চিনবে, সবাই তাকে চিনে, সে ভাইরাল। সো আপনার কিন্তু কখনো নিজের স্বকীয়তাকে হারানো যাবে না। তার মানে আমি এটা বলছি না যে আপনি উচ্চারণে ইমপ্রুভ করবেন না, অবশ্যই আপনার উচ্চারণটা ঠিক করতে হবে। আপনার ইংলিশ বলার ক্ষেত্রে আপনি ইমপ্রুভ করবেন না, অবশ্যই আপনার ইংলিশ বলার ক্ষেত্রে আপনার থেকে ঠিক রাখতে হবে। আপনার কথা বলার ভঙ্গিতে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে আপনার এটা চেঞ্জ করবেন না। ধরুন যে আমি কথা বলছি আপনাদের সঙ্গে, এরকমভাবে ইন্টারাকশন করছি, এটা বলছি সেটা বলছি, মাঝে মধ্যে স্লাইড প্লে করছে, স্লাইড দেখছেন আপনারা, হচ্ছে আপনারা মাঝে মধ্যে ভিডিও প্লে করা হচ্ছে, ওখান থেকে ভিডিও দেখছেন আপনারা। তো এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে, এই প্রত্যেকটা জিনিসই কেমন হচ্ছে। আর আমি যদি এরকমভাবে কথা বলতাম, শুধু দর্শকবৃন্দ, আপনারা এখন দেখতে চলেছেন কিভাবে আমরা ইউটিউবে কাজ করি, এবং কিভাবে আমরা ইউটিউবিং করব, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের শিখতে হবে এইভাবে কথা বললে কথাটা কেমন হতো, এবং আমি এই যেভাবে কথা বলছি এখানে কথাটা কেমন হচ্ছে। সো প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করতে কোনো নিষেধ নেই, বাট স্বকীয়তাকে হারিয়ে ফেলে নয়। ক্লিয়ার? সো এবার আসা যাক যে আমরা হচ্ছে প্রায় শেষের দিকে চলে এসেছি, কাজেই আর এত বেশি হচ্ছে ও মা গো আর কত মাথায় ঢুকবে এরকম কথা বলার দরকার নেই। সো আমরা একটু দেখি যে আমরা যে পয়েন্টগুলা কাভার আপ করতে চেয়েছিলাম, পয়েন্টগুলা কতটুকু কাভার আপ করতে পেরেছি। সো তো ঠিক এই পর্যায়ে আমি বুঝতে পারছি যে
হয়তো অনেক কিছু নেওয়া সম্ভব হচ্ছে না, আমরা একটা ব্রেক পেয়েছিলাম, আমরা শেষ করে ফেলবো, খুব বেশি হয়তো আমাদের সামনে যাবে না। তো এই সেগমেন্টটাতে আমরা একটু খেয়াল করব সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা, যে থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স অ্যান্ড নো ইউর অডিয়েন্স। আপনি আপনার যারা ভিডিওর দর্শক হবে তাদেরকে চেনার চেষ্টা করেন। আপনার যারা ভিডিও দর্শক হবে তাদেরকে চিনতে হবে সবার প্রথমে। বোঝাতে পেরেছি? সবার প্রথমে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করছেন। আমি যদি এখন একটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য ভিডিও প্রডিউস করি, এটা কিন্তু আমি সবার জন্য প্রডিউস করছি না। যেই সমস্ত শিক্ষার্থী এইচএসসি কমপ্লিট করেছে, এইবার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, তাদের জন্য তৈরি করছি, নাম্বার 1। নাম্বার 2, আমি রান্নার ভিডিও তৈরি করছি, আমি কিন্তু রান্নার ভিডিও সবার জন্য তৈরি করছি না। আমি যদি আমি পার্সোনালি রান্নার ভিডিও তৈরি করি, তাহলে আমি প্রথমে কী চিন্তা করব, যে ওই ইউনিভার্সিটি লাইফের কথাগুলো মনে করব, যে হ্যাঁ হচ্ছে মেসেজ যে সমস্ত ছেলেপেলে থাকে তারা কীভাবে শর্টকাটের মধ্যে রান্নাবান্না করবে। আমি প্রথমে অবশ্যই সেই টাইপের জিনিসগুলো নিয়ে কাজ করবো, এবং তারাই আমার টার্গেট অডিয়েন্স, যে যারা ইউনিভার্সিটি লাইফে মেসে বা হলে থাকে কীভাবে ওই হিটার টিটারের মধ্যে রান্না করে ফেলবে, বা কীভাবে হচ্ছে একটু রাইস কুকারের মধ্যে রান্না করে ফেলবে। আমি কিন্তু প্রথমে সেটা নিয়ে চিন্তা করবো। সো আমার টার্গেট অডিয়েন্স কারা? যারা ইউনিভার্সিটিতে পড়ে এবং হচ্ছে যারা মেসে বা হলে থাকে। ক্লিয়ার? ধরুন যে আমাদের একটা আপু কি চিন্তা করলো, যে সে হচ্ছে মেকআপের হচ্ছে নিয়ে কাজ করবে। সো সে যখন মেকআপ নিয়ে কাজ করবে, তার টার্গেট অডিয়েন্স কিন্তু কোনোভাবে আমি না। তার টার্গেট অডিয়েন্স কিন্তু যারা হচ্ছে মেকআপের প্রতি ইন্টারেস্টেড এবং যারা সৌন্দর্যের প্রতি ইন্টারেস্টেড। তো স্বাভাবিকভাবেই সে তাদের জন্য তৈরি করবে। এবার আমি বাংলা ভাষায় কথা বলছি, বাংলা ভাষায় ভিডিও তৈরি করছি। আমার অডিয়েন্স নিশ্চয়ই কোনোভাবেই এরকম নয় যে আমার ইউএসএর লোকজন যারা নেটিভ আমেরিকান, ইংলিশে কথা বলে, বাংলা বুঝে না, তারা দেখবে, কখনোই না। আমার অডিয়েন্স কিন্তু বাঙালিরা। 1 নাম্বার সেগমেন্টেশন হয়ে গেল, আমি বুঝে গেলাম যে বাঙালিরা। এবার হচ্ছে আমি কী নিয়ে কন্টেন্ট তৈরি করেছি? আমি হচ্ছে রান্না নিয়ে কন্টেন্ট তৈরি করেছি। তো রান্না নিয়ে কীরকম কন্টেন্ট তৈরি করেছি? বারবার রান্নার উদাহরণ হয়ে যাচ্ছে, আমরা অন্য একটা উদাহরণ দিয়ে এবার বলি, যে আমি কি নিয়ে তৈরি করেছি? আমি টেক নিয়ে কন্টেন্ট তৈরি করেছি। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে মোবাইল রিভিউ করি। তো আমি মোবাইল রিভিউ করলে এবার হচ্ছে তাহলে আমার টার্গেট অডিয়েন্স তো আরও ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। 2 ধরনের অডিয়েন্স আমি এখন পাচ্ছি, যারা হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইল রিভিউ স্পেসিফিকেশান পারফরমেন্স দেখতে পছন্দ করে। আর ধরনের অডিয়েন্স যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফোনটা কিনবে, তাদের সংখ্যা তুলনামূলক কম হয়, টেকি পিপলকেই আমি বেশি পাবো। দেন আমাকে বুঝতে হবে যে আমার এই যে টেকি পিপল রয়েছে, এরা আসলে কতটুকু এডুকেটেড, কতটুকু জানে বা কতটুকু জানতে চায়, কতটুকু বুঝতে চায়। তারা যেভাবে জানতে চায়, যেভাবে বুঝতে চায়, সেইভাবেই কিন্তু আমাকে প্রডিউস করতে হবে। খেয়াল রাখতে হবে, আমি যেটাকে ভালো বলছি সেটা কখনোই ভালো নয়। আমি আবারও বলছি, আমি যেটাকে ভালো বলছি সেটা কখনোই ভালো নয়। আমার অডিয়েন্স যেটাকে ভালো বলছে সেটাই সবচেয়ে ভালো। বুঝতে হবে যে ওই আমাদের একটা ট্রেন্ড ছিল যে দেখুন ভিডিও সহ, দেখুন ভিডিও সহ, দেখুন ভিডিও সহ, ইত্যাদি ইত্যাদি ধরনের ট্রেন্ড ছিল, তাই না? তো ধরুন যে সময় টিভি বা হচ্ছে আমি নামগুলো মেনশন না করি, ধরুন যে এবিসি টিভি বা হচ্ছে ধরুন যে বাংলাদেশের নাম্বার 1 এবিসি টিভি, তাদেরও কিন্তু আসলে বিভিন্ন ধরনের টাইটেল সাজাতে হয়, যেটা দেখে হচ্ছে আকৃষ্ট হয় মানুষজন। খবরটা সত্য, কিন্তু টাইটেলটা এমনভাবে সাজাতে হয় যাতে মানুষজন আকৃষ্ট হয়। কেন মানুষজনকে এভাবে আকৃষ্ট করতে হয়? কারণ আমার দেশের অডিয়েন্স বা এই সংবাদের যারা অডিয়েন্স, তারা ওইটাই খায়, ওইটাই পছন্দ করে। সো তাদেরকে ওইটাই দিতে হবে। এখানে আপনি চাইলেও খুব বেশি কিছু করে এগোতে পারবেন না। সো আপনার কিন্তু ওই ধরনের দিতে হবে, এবং আস্তে আস্তে আপনার অডিয়েন্সকে, আমি আবারও বলছি যে এই অডিয়েন্স কিন্তু এরকম রাখা যাবে না। অডিয়েন্স যখন আপনার হাতে আসছে, এটা কিন্তু আপনার দায়িত্ব। আস্তে আস্তে তাদেরকে একটু রিলেট করতে হবে যে আস্তে আস্তে কীভাবে ইমপ্রুভ করা যায়। আপনি আজকে হয়তো এভাবে দেখছে, এরকম একটা টাইটেলের কারণে দেখছে, কালকে আপনি একটু ভালো করে দিলেন, তারপর একটু ভালো করে দিলেন, এভাবে আস্তে আস্তে অডিয়েন্সকে এডুকেট করতে হবে। এবং যেহেতু আমরা এখানে স্ট্রং পিপলরা হচ্ছে এখানে কাজ করছি, সো আমরা যদি সবাই মিলে এই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করতে চাই, অবশ্যই চেঞ্জ করা পসিবল, নাথিং ইম্পসিবল। এরপর আসা যাক যে আমার এই যে অডিয়েন্সকে বুঝে অডিয়েন্সের মতো করে আমি কন্টেন্ট প্রডিউস করলাম। দেন হচ্ছে তাদের রিটেনশনটা ধরে রাখা। ক্লিয়ার? রিটেনশনটা আমাকে অবশ্যই ধরে রাখতে হবে। আমার ভিডিও দেখতে এসে সে যেন কোনো স্পেসিফিক একটা মোমেন্টের জন্য বিরক্ত না হয়। আমি 10 মিনিটের একটা ভিডিও বানিয়েছিলাম, প্রয়োজন নেই আমার 10 মিনিটের ভিডিও আপলোড করার, আমি 10 মিনিটের ভিডিওকে কেটে 3 মিনিট আপলোড করব। বাট ওই 3 মিনিটের মধ্যে সে আমার ভিডিও থেকে নজর সরাতে পারবে না। বুঝতে হবে বিষয়টা, যে কোনোভাবেই যেন 3 মিনিটের ভিতর সে আমার ভিডিওটা থেকে অন্যদিকে তাকানোর কোনো সুযোগই না পায়।
ক্লিয়ার? সো আপনাকে অবশ্যই ফোকাস থাকতে হবে যে আমি যে ভিডিওটা প্রডিউস করেছি এই ভিডিওর একটা মিনিট যেন স্কিপ করার অপশন না থাকে। এই ব্যাপারটা কিন্তু খুব খুব করে মাথায় ঢুকায় নিতে হবে, খাতায় বড় করে লিখে গোল দিয়ে ফেলেন যে কোনোভাবেই যেন আপনার একটা ভিডিও আপনি এমনভাবে বানাবেন না যে ভিডিওটা থেকে আমার কোনো একটা স্পেসিফিক 1 সেকেন্ডের জন্য বিরক্ত লাগবে। আপনি যে ভিডিও প্রডিউস করেছেন, আমি যে ভিডিও প্রডিউস করেছি, আমার এই ভিডিওর মতো হাজার হাজার ভিডিও ইউটিউবে আছে। সো আমার ভিডিওটা থেকে চলে যেতে তার 1 সেকেন্ডের একটা ক্লিক লাগবে। সো আমি ওই 1 সেকেন্ড সময় তাকে কোনোভাবেই দিব না। থিঙ্ক অ্যাবাউট ইট। এই জায়গাটা, এই যে দুটো জায়গা যে আমার অডিয়েন্স কি চায় আমার সেটাই আমাকে বানাতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমার অডিয়েন্স একবার আসার পর যেন কোনোভাবেই আমার ভিডিও থেকে বের হতে না পারে, এটা ইনশিওর আমাকে করতে হবে অ্যাজ এ কন্টেন্ট মেকার, অ্যাজ এ কন্টেন্ট প্রডিউসার। ক্লিয়ার? সো এরপর আসা যাক যে আমরা কিভাবে আসলে রেভিনিউ জেনারেট করব। এই সেগমেন্টে আশা করি সবার একটু হাসি টাসি চলে এসেছে। আচ্ছা, সো এইবার হচ্ছে মাথা খুলবে যে কোথায় দিয়ে ভাই কিভাবে রেভিনিউ জেনারেট করবো। ভাই এত কিছু তো বুঝলাম, এত কিছু বললেন, এইবার বলেন ভাই টাকা পয়সা কিভাবে ইনকাম করব। ফ্যাক্ট হচ্ছে ভাই, আপনি যদি পারফেক্ট কন্টেন্ট প্রডিউস করেন, আপনার এই টাকা পয়সার সেগমেন্টটা নিয়ে আসলে কোনো চিন্তা ভাবনার কোনো প্রয়োজন একেবারেই কখনো হবে না ইনশাল্লাহ। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি আদৌ রাইট ট্র্যাকে আছেন কিনা, রাইট কাজটা করছেন কিনা। আপনি যদি আপনার জবের দিকে ফোকাস করেন, আপনি যদি আপনার টাস্কের দিকে ফোকাস করেন, দেখবেন টাকা অটোমেটিক্যালি আসবে। আমি জাস্ট আপনাকে কতগুলো ব্যাপার বলছি। আমরা হয়তো অনেকেই জানি যে হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রাম, আই মিন এটা বললে একটু কঠিন শোনা যায়, মনিটাইজেশন। সো আমি ওই আলোচনায় কিন্তু চলে গিয়েছি যে কোথা থেকে ইনকাম করা পসিবল। সো ইনকাম করা পসিবল হচ্ছে অনেকগুলো জায়গা থেকে, এবং তার মধ্যে প্রথমেই বলবো পার্টনারশিপ প্রোগ্রাম, ইউটিউবের পার্টনারশিপ প্রোগ্রামের কথা, অর্থাৎ মনিটাইজেশন। আপনি যখন ইউটিউবে কন্টেন্ট প্রডিউস করছেন, কন্টেন্ট আপনার দিচ্ছেন ইউটিউবে। সো ইউটিউবের কাছে আসলে অনেকে রয়েছে, আমাদের বাংলাদেশের রূপচাঁদা প্রাণ থেকে শুরু করে, ম্যাগি রুলস থেকে শুরু করে, ফুড পান্ডার অ্যাড দেখতে দেখতে তো আমরা সবাই বিরক্ত প্রায়। তারপর হচ্ছে সবাই মানে মোটামুটিভাবে যত বড় বড় ব্র্যান্ড আছে সবাই ইউটিউবের কাছে অ্যাড দেয়। ইউটিউব অ্যাডটা কোথায় প্লেস করবে? ইউটিউব অ্যাডটা কিন্তু আমাদের ভিডিওতে প্লেস করবে। তো ধরুন যে আপনি ইউটিউব থেকে কিভাবে টাকা আসে এটা যদি একদম সহজ একটা অ্যান্সার চান, এটার ব্যাপারে আমরা ডিটেলসে পরবর্তী আলোচনা করব। তো এখন যদি একদম একটা সহজ অ্যান্সার চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি বলছি, ওকে, তো আপনি যদি ইউটিউব থেকে হচ্ছে ওই মনিটাইজেশনের ব্যাপারটা বলছি, মনিটাইজেশন থেকে যেভাবে টাকা আসে, যখন আমরা ভিডিও দেখি তখন আমরা প্রায়ই দেখে থাকি যে ভিডিওর আগে পরে মাঝখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। যখন ওই অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসে আমরা দেখি, বা যারা পিসিতে ইউজ করি তাদের দেখি যে কোনায় ছোটো ছোটো অ্যাড আসে, ভিডিওর উপরে ছোটো ছোটো অ্যাড আছে, মোবাইলে হচ্ছে দেখি যে একটা স্কিপেবল অ্যাড আসে, যে অ্যাডটা 10 মিনিটের থাকে, আমি 4 সেকেন্ড পরে চাইলে স্কিপ করে ফেলতে পারি। নন স্পিকেবল, সরি, হ্যাঁ, যে অ্যাডগুলো স্কিপ করা যায় না, নন স্কিপেবল অ্যাড আসে। 4 সেকেন্ড আমাকে দেখতেই হবে, 5-7 সেকেন্ড আমাকে দেখতেই হবে। এই যে প্রত্যেকটা অ্যাড আসছে, এই অ্যাডের কারণে ওই কোম্পানিগুলো ইউটিউবকে পে করে। তো ইউটিউবকে যে টাকাটা পে করে, এটার ব্যাপারে আরও বিস্তারিত যে কীভাবে কোন প্রোডাক্টে কোন নিশে কীভাবে কত টাকা পয়সা প্রডিউস করা হয় আমরা পরে জানবো। ধরুন যে ইউটিউবকে 100 টাকা দেয় হচ্ছে একটা কোম্পানি এতগুলো সংখ্যক অ্যাড দেখাতে পারলে। তো ইউটিউবকে যখন 100 টাকা দেয়, ধরুন যে আমার ভিডিও দেখানোর আমার ভিডিওতে যে সমস্ত অ্যাড দেখানো হয়েছে সেখান থেকে ইউটিউব 100 টাকা পেয়েছে। ইউটিউবের হচ্ছে পলিসি অনুযায়ী, মনিটাইজেশন পলিসি অনুযায়ী ইউটিউবদের পার্টনার হলে, অর্থাৎ মনিটাইজেশন অন থাকলে, ইউটিউব এখান থেকে 45 টাকা সে রেখে দেয়, আপনার পার্টনার হিসেবে 45 টাকা সে রেখে দেয়, এবং বাকি 55 টাকা আপনাকে দিয়ে দেয়। ক্লিয়ার? সো এই যে 55 টাকা দিচ্ছে, এরকম 55 টাকা করে 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 মানুষ ইউটিউব থেকে মাসে 55 লাখ টাকাও উঠায় নিয়ে আসে। সো আমি বোঝাতে পারলাম? 55 লাখ টাকা খুব কমই বললাম, এর থেকে অনেক বেশি অনেকেই তুলে ফেলে। 55 লাখ টাকা তো আমাদের বাংলাদেশি অনেক ভাই ব্রাদারই হচ্ছে প্রডিউস করছে আল্লাহর রহমতে। এটা গেল প্রথম সেগমেন্ট। এরপরের সেগমেন্টটা হচ্ছে, আপনি যখন আপনার হাতে অডিয়েন্স রয়েছে, আপনি যখন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছেন,
তখন কিন্তু আপনি সেল করতে পারেন বিভিন্ন জিনিস। যেমন ধরেন আপনি কি করলেন, আপনি টি শার্টের একটা বিজনেস শুরু করলেন, আপনি হচ্ছে টি শার্ট সেল করলেন। আপনি ধরেন যে আপনার ফোন রয়েছে, আপনার মোবাইলের হচ্ছে চ্যানেল, আপনি মোবাইল সেল করা শুরু করলেন। যে যে নিশের চ্যানেল রয়েছে সেই নিশের প্রোডাক্টগুলো সেল করা শুরু করলেন। ধরুন যে আপনি রান্না আর চ্যানেল খুলেছেন, তো আপনি ওখানে ধরেন যে ছোটো ছোটো উদ্যোগ নিলেন যে কুমড়ো বড়ি আপনি খুব ভালো করে বাসায় বানাবেন, সেটা আপনি চ্যানেলের মাধ্যমে সেল করবেন, আপনি প্রোডাক্ট সেল করতে পারেন এবং এখান থেকে হিউজ অ্যামাউন্ট ইনকাম করা যায়। মানে বাংলাদেশে যদি এখনও এটা নতুন, হয়তো এখন পর্যন্ত আপনাদেরকে ওরকমভাবে মাথায় আসেনি যে এভাবে সেল করা যায়, অনেকেরই মাথায় আসেনি, তারপরও এটা কিন্তু একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। সো রিথিঙ্ক অ্যাবাউট ইট। 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে ইউটিউব থেকে 3 নাম্বারে কীভাবে মানি প্রডিউস করা যায়। 3 নাম্বারে ইউটিউব থেকে মানি প্রডিউস করা যায়, আপনি হয়তো আপনার অন্য কোনো একটা বিজনেস রয়েছে, সেই বিজনেসটাকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পপুলার করতে পারেন। ধরুন আপনি একটা বিজনেস আপনার সাইডে রয়েছে, যে আপনি হয়তো ভিডিও বানান, বিভিন্ন সফটওয়্যার রিলেটেড ভিডিও বানান, যে সফটওয়্যারে কীভাবে কাজ করতে হয়, প্রিমিয়ার প্রোতে কীভাবে কাজ করতে হয়, এই ধরনের বিভিন্ন ভিডিও বানান। সো আপনি এই ধরনের বিভিন্ন ভিডিও বানাচ্ছেন, এর বাইরেও আপনার একটা প্রজেক্ট রয়েছে যেখানে হচ্ছে আপনি মানুষকে ভিডিও বানিয়ে দেওয়ার সার্ভিস প্রোভাইড করেন। তো আপনি ওই যে বিজনেসটা রয়েছে সেখানে খুব সহজে এখান থেকে ট্রাফিক নিয়ে যেতে পারেন। সো আপনি ওই বিজনেসের ক্ষেত্রেও আপনি এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারেন, এবং আপনি এইভাবে যখন আপনি ট্রাফিক জেনারেট করছেন তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার ওই বিজনেসটাও ডেভেলপ হচ্ছে এবং আপনার প্যাসিভলি একটা আর্ন আসছে। এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার এখান থেকে আরেকটা ওয়ে রয়েছে, সেটা হচ্ছে ফ্যান ফান্ডিং। ফ্যান ফান্ডিং মিনস যে আপনার যারা ফ্যান রয়েছে, আপনার ধরেন যে আপনি গেমিং করেন, গেমিংয়ের ক্ষেত্রে এটা বেশি কমন, বা ধরেন যে আপনি বিভিন্ন ধরনের চ্যারিটি ওয়ার্ক করেন, অর লাইক দ্যাট এনিথিং, আপনি যে কোনো কিছু করেন, আপনার তো অনেক ফ্যান রয়েছে, বা আপনি যে কোনো ধরনের ভিডিও প্রডিউস করেন, আপনার অনেক ফ্যান রয়েছে। তো এই যে ফ্যানরা রয়েছে, এই ফ্যানরা যদি আপনাকে মানি প্রডিউস করে বা এই ফ্যানরা যদি আপনাকে টাকা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে বিশাল একটা সম্ভাবনা থাকে যে আপনি কিভাবে এই জায়গা থেকে পারফেক্টলি মানি প্রডিউস করবেন বা মানি প্রডিউস করতে পারবেন। এটা একটু অড লাগছে, আমাদের একটু বুঝতে হয়তো কষ্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আপনি হয়তো গেম খেলছেন এবং আপনি বললেন যে আপনার গেম খেলায় তো যথেষ্ট রকমভাবে আপনার পিসি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং রয়েছে, এবং আপনার ক্যারিয়ার রয়েছে, আপনি সেগুলো বাদ দিয়ে মানুষের জন্য হচ্ছে গেম খেলছেন এবং স্ট্রিমিং করছেন। তো তখন আপনি বললেন যে ওখানে হয়তো আপনি একটা আপনার কোনো একটা মোবাইল ব্যাঙ্কিং নাম্বার দিয়ে দিলেন, যে আপনি এই নাম্বারে আমাকে হয়তো সাপোর্ট করতে পারেন, আমাকে আমাদের টিমকে সাপোর্ট করতে পারেন। এবং লিটারালি এটা আমাদের দেশে এত কমন না হলেও অন্যান্য দেশে খুব কমন। সো এবার দেখেন যে অনেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম করে দিচ্ছে আপনাকে। ধরুন যে 10 টাকা করে দিচ্ছে, আপনার কাছে মনে হবে ভাই 10 টাকা করে দিচ্ছে, এতে আসলে কী হবে? চিন্তা করে দেখেন, এই 10 টাকা করে আপনাকে একদিনে 1000 লোক 10 টাকা দিল। সো আপনার কিন্তু ওই দিন 1000 লোককে 10 টাকা করে দিয়ে 10,000 টাকা হচ্ছে আপনার ইনকাম হয়েছে। এবার যদি আপনার চ্যানেল আরও বড় হয়, টাকা দেয়, এক্ষেত্রে কিন্তু ধরেন যে আপনার আরও বড় চ্যানেল, আপনার একদিনে হয়তো 1 লাখ ফ্যান আপনাকে লিটারালি 10 টাকা করে দিল, তারপরে কিন্তু আপনার 10 লাখ টাকা ওই একই দিনে ইনকাম। সো এটা কিন্তু বাংলাদেশে এখন হয়তো পপুলার না, বাট পপুলার হতে যাচ্ছে এবং এটার ইনকাম কিন্তু হিউজ, আমাদের ধারণারও বাইরে। এরপর যদি পরের সেগমেন্টের ব্যাপারে কথা বলতে চাই, তাহলে ধরুন যে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন যেখানে হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সার। যেমন ধরেন আপনি কি করেন, আপনি হচ্ছে আপনার ফুড রিভিউ করেন, বা হচ্ছে আপনি বিভিন্ন বিউটি প্রোডাক্ট রিভিউ করেন। তো নতুন একটা লিপস্টিক মার্কেটে এসেছে, তো ওই যে লিপস্টিকটা মার্কেটে এসেছে, ওই লিপস্টিকটার ব্যাপারে হয়তো আপনি আপনার অডিয়েন্সকে জানালেন যে এই লিপস্টিকটা ইউজ করলাম এরকম, বা আপনি কাজ করার সময় কোনো একটা প্রোডাক্ট দেখালেন। যেমন হচ্ছে ধরুন এখানে যদি আমার সঙ্গে পার্টনারশিপ থাকে, ধরুন যে আমার যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি ব্লু ইয়েটি, ধরুন যে ব্লু ইয়েটি কোম্পানির সঙ্গে যদি আমার পার্টনারশিপ থাকে এরকম, যে আমি এটা দিয়ে রেকর্ড করছি, এটা আমি প্রত্যেকটা রেকর্ডের সময় মানুষকে দেখাবো। তো আমি যদি একজন ইনফ্লুয়েন্সার হই, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকেও ব্র্যান্ডগুলো পে করে এবং এখান থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট আর্ন করা পসিবল। সো এই যে ব্র্যান্ডগুলা এই যে ব্লু ইয়েটির ক্ষেত্রে পে করছে, এবং এই যে আমি অ্যাফিলিয়েশনের মাধ্যমে ইনকাম করছি, অ্যাফিলিয়েশনের ব্যাপারটা একটু পরে আসছি, আমি কিন্তু ইনফ্লুয়েন্সার হিসাবে এখান থেকে মানি প্রডিউস করছি, ঠিক আছে? সো এরপর আমরা অ্যাফিলিয়েশনের থ্রুতে ইনকাম করতে পারি। অ্যাফিলিয়েশন নিয়ে আসলে অনেকের অনেক ধরনের কনফিউশন আছে, আমি জাস্ট খুব সংক্ষেপে বলছি। অ্যাফিলিয়েশন সম্পর্কে আশা করি আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। অ্যাফিলিয়েশন মিনস, ধরুন যে আমার একটা কোম্পানি রয়েছে, আমার কোম্পানিতে আমি কী বিক্রি করি, আমার কোম্পানিতে আমি
খুব মানে খুব স্বাভাবিক একটা প্রোডাক্ট। ধরুন যে আমি ডিফারেন্ট ঘড়ি স্মার্ট ওয়াচ সেল করি, আমি আমার কোম্পানিতে স্মার্ট ওয়াচ সেল করি। তো এখন আমার কোম্পানিতে তো স্মার্ট ওয়াচ আমি সেল করছি, প্রডিউস করছি, সব কিছু করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার অত অডিয়েন্স নেই। তো আমি এরকম অফার দিলাম যে আমার কোম্পানির স্মার্ট ওয়াচ যদি কেউ চায় যে কেউ সেল করে দিবে, আমি তাকে হয়তো প্রত্যেকটা ওয়াচ যখন সেল হবে তার যে প্রফিট হবে, প্রফিটের হয়তো 20% তাকে দিয়ে দিব। তো আমি আবার বলছি প্রফিটের 20% তাকে হয়তো দিয়ে দিব। তো এখন কি হয়েছে যে আপনার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনার ইউটিউব চ্যানেলটাতে ধরো যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, আপনি বিভিন্ন লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে রিভিউ করেন। তো আপনি ওখানে আমার এই ঘড়িটা দিলেন এবং নিচে হচ্ছে ওখানে আমি আপনাকে একটা লিঙ্ক দিলাম যে এই লিঙ্ক হলে আপনি এখান থেকে কাস্টমার আসলে বুঝতে পারবো যে আপনার ওখান থেকে কাস্টমার আসছে। তো আপনি ওই লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দিলেন এবং বললেন যে এই ঘড়ি এইটা আপনি চাইলে ডিসক্রিপশান চেক করে কিনতে পারেন। এখন আপনার ওই ভিডিওটা হয়তো 1 মিলিয়ন মানুষ দেখেছে, তার মধ্যে হয়তো 5,000 মানুষ চিন্তা করলো যে এই ঘড়িটা কিনবো, মানে 10 লাখ মানুষের মধ্যে থেকে 5,000 মানুষ, এটা খুব বড় কোনো অ্যামাউন্ট না। তো এই 5,000 মানুষ যখন ঘড়িটা কিনছে তখন কিন্তু প্রত্যেকটা কেনাতে আপনি ওই 20% করে লাভ পেয়ে যাচ্ছেন। সো এটাই হচ্ছে অ্যাফিলিয়েশন। ক্লিয়ার? আমি আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। তারপরও কনফিউশন থাকলে লিখে রাখেন, আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে সলভ করব। এরপর যে আমার অন্য কোথা থেকে আমি প্রডিউস করতে পারি, আমি মানি প্রডিউস করতে পারি আমার কন্টেন্টগুলোর একটা লাইসেন্সিং করে, কিংবা আমার কন্টেন্টগুলো থার্ড পার্টির কাছে সেল করে। কীভাবে আমি থার্ড পার্টির কাছে সেল করে হচ্ছে আমি মানি প্রডিউস করতে পারি? ধরুন যে আমি একটা ভিডিও প্রডিউস করেছি, আমি একটা ভিডিও বানিয়েছি, আমি ভিডিওটা হয়তো বানিয়ে রেখেছি এবং এই ভিডিওটা কোনো একটা প্ল্যাটফর্ম, যেমন বর্তমানে যারা হচ্ছে এমএক্স প্লেয়ার হচ্ছে দেখবেন যে নতুন করে হচ্ছে আপনার বিভিন্ন ভিডিও দেখার অপশন দিচ্ছে। তো এমএক্স প্লেয়ারের কাছে আমি প্রপোজাল দিলাম, বা এমএক্স প্লেয়ার আমার কাছে প্রপোজাল দিল। আমি যদি বড় হই তাহলে এমএক্স প্লেয়ার আমার কাছে প্রপোজাল দিবে, আমি যদি ছোট হই তাহলে হচ্ছে আমি হয়তো প্রপোজাল দিব, এটাই নিয়ম আসলে। তো আমি প্রপোজাল দিলাম এমএক্স প্লেয়ারের কাছে যে হচ্ছে আমি এরকম এরকম ভিডিও বানাই, আপনারা চাইলে কিনতে পারেন। তো তারা কি করলো, তারা তাদের প্ল্যাটফর্মে ব্যবহার করলো আমার ভিডিওগুলো এবং ওখান থেকেও তারা আমাকে অ্যাডের মাধ্যমে টাকা দিল, অথবা তারা আমার ভিডিওগুলো কমপ্লিটলি কিনে নিল। ক্লিয়ার? বা আমি ধরেন যে নাটক বানাই, তো আমি নাটকগুলো বানালাম এবং বিভিন্ন চ্যানেলের কাছে অফার করলাম যে এই আমি নাটক বানিয়েছি, আপনারা চাইলে কিনতে পারেন। সো তারা কিন্তু আমার এই নাটকগুলো কিনে নিতে পারে এবং এখান থেকেও কিন্তু আমার অবশ্যই একটা ভালো ধরনের আর্নিং চলে আসছে। এর বাইরেও একদম এত ডিফারেন্ট অ্যাঙ্গেলে না গিয়ে নিজের কাজেও নিজের চ্যানেলকে লাগানো যায়। যেমন ধরেন আমার কি রয়েছে, একটা রান্না চ্যানেল রয়েছে, তো আমি পরে কী করলাম, একটা ফুড রিভিউ চ্যানেলও ক্রিয়েট করলাম। তো আমার ওই রান্না চ্যানেল তো ইন্ডিস্কিন বলে একটা জিনিস আছে। ইন্ডিস্কিন কি যারা জানেন না তারা হয়তো ফিউচারে খুব ডিটেলসে এই ব্যাপারে জানবেন। তো ইন্ডিস্কিনের ডিসক্রিপশানে বিভিন্ন জায়গায় হচ্ছে ওই চ্যানেলটাকে পুশ করলেন, তখন কিন্তু আপনার ওই চ্যানেলেও এই চ্যানেল থেকে ভিউয়ার চলে যাচ্ছে। কাজে ইনিশিয়াল ভিউয়ারগুলো নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে না। এই পয়েন্ট থেকে হচ্ছে আমি ইউটিউব থেকেই ইনকাম জেনারেট করতে পারি। এরপর আসা যাক যে আমি কীভাবে মার্কেট প্লেস থেকে ইনকাম জেনারেট করতে পারি, কিভাবে আমি বিভিন্ন মার্কেট প্লেস থেকে টাকাগুলা প্রডিউস করব বা টাকাগুলা নিয়ে আসব। তো যখন হচ্ছে আমি বিভিন্ন মার্কেট প্লেস থেকে টাকাগুলো নিয়ে আসবো এবং হচ্ছে আমি ডিফারেন্ট জায়গা থেকে টাকাগুলো নিয়ে আসবো, এর মধ্যে একটা বিষয় আছে যে আমি কারোর জন্য হয়তো ভিডিও বানিয়ে দিলাম, এই একটা সেগমেন্ট। আর একটা সেগমেন্ট হচ্ছে যে আমি হয়তো কোনো একটা ভিডিও বানিয়ে রাখলাম, সেটা হয়তো আমি সেল করলাম। এই দুই সেগমেন্টে হচ্ছে আমি এখান থেকে করতে পারি। তো খুব সহজভাবে আমরা যেহেতু ইন ফিউচারে আমাদের ইউটিউব নিয়ে প্ল্যান, আমরা ইউটিউবের দিকে যাব, তার আগে হয়তো আমরা কি করতে পারি, তার আগে আমরা ছোটো বিভিন্ন কাজবাজ করতে পারি, যাতে হচ্ছে আমার একটা রেগুলার মানি ফ্লো থাকে, একটা টাকা পয়সা আসে, এদিকে ইউটিউবে গ্রো করতে থাকি। ইউটিউবে যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং ইউটিউবের জন্য তোমার সময় লাগবে, এই সময়ের মধ্যে আমার যাতে অন্য ওই সেগমেন্টগুলো থেকে মানিটা আসতে থাকে বা টাকাটা আসতে থাকে। ক্লিয়ার? সো এই যে টাকাটা আসবে বা এই যে মানিটা আমরা ওখান থেকে প্রডিউস করব, এই সেগমেন্টটা আমাদেরকে হচ্ছে একটু বুঝতে হবে। এটা খুবই সহজ ব্যাপার এবং আপনারা অবাক হয়ে যাবেন যে কত সহজে আসলে মার্কেট প্লেস থেকে ইনকাম করা যায়। মার্কেট প্লেস এটার ব্যাপারে আমরা ডিটেলস দেখব, জাস্ট আমরা কোথা থেকে টাকাটা আর্ন করতে পারি এই ব্যাপারে আমরা খেয়াল করব। ঠিক আছে? সো এবার আমাকে একটু কম্পিউটার স্ক্রিনে আমাকে বসেই দেখাতে হবে, যাতে আপনারা একটু পারফেক্টলি বোঝাতে পারেন। এবার আসলে আর ওখান থেকে প্লে করে কাজ হবে না, আমাকে এখানে যেতে হবে। সো আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি। সো টার্নিং টু হেয়ার, যে আমি গেস্টে গিয়ে জাস্ট ফাইবারে চলে যাচ্ছি, গুগলে যাই ফার্স্টে, দেন হচ্ছে আমরা এখান থেকে ফাইবারে চলে যাই। ক্লিয়ার? সো আমি
এখানে অ্যাকাউন্ট করা বা ওই ধরনের কোনো কিছু এই মুহূর্তে দেখাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি যে কোন কোন সেগমেন্ট রয়েছে এবং আমরা কত কিছু এখানে করতে পারি। সো আমরা সিম্পলি ফাইবারে চলে এসেছি এবং ফাইবারে আসার পর দেখুন আমরা এখান থেকে যে স্কিলগুলো অ্যাচিভ করছি এবং এখান থেকে যে সেগমেন্টগুলোতে আমরা শিখছি সেইগুলা কাজে লাগিয়ে ফাইবারে কত কিছু করা যায়। আমরা জাস্ট স্ক্রল ডাউন করে চলে আসলাম এবং আমরা যেহেতু ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে কাজ শিখছি, সো আমরা ভিডিও অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে চলে আসবো। অ্যান্ড এখান থেকে দেখুন আমরা ভিডিও এডিটিং, এটা তো আমরা শিখছি, আমাদের সামনের লেসনগুলোতে আমরা পারফেক্টলি ভিডিও এডিটিং শিখবো। সো ভিডিও এডিটিং সেগমেন্টটা আমি পিক আপ করতেই পারি। দেন হচ্ছে লোগো অ্যানিমেশন, দেন হচ্ছে ক্যারেক্টার অ্যানিমেশন। সো ক্যারেক্টার অ্যানিমেশন, লোগো অ্যানিমেশনের কথা শুনে সবার মানে চুল ছেঁড়ার মতো হয়তো অবস্থা তৈরি হচ্ছে যে ভাই কি বলেন এগুলা সহজ কাজ কিভাবে হয়। আমি এটাই দেখাই দিচ্ছি যে এটা আসলে কতটা সহজ কাজ। আপনার এটা নিয়ে হচ্ছে খুব বেশি চিন্তাভাবনার প্রয়োজন নেই এবং আপনার এটা নিয়ে খুব মাথা নষ্ট করার প্রয়োজন নেই। যেগুলো দেখানো হচ্ছে এগুলা সহজই হবে। অ্যান্ড ইন্ট্রো আউট্রো এই সেগমেন্টটা, অ্যান্ড আমরা অন্যান্য বেশ কয়েকটা সেগমেন্টও এখানে কাভার আপ করতে পারবো, তবে আমরা একদম বিগিনার হিসেবে দেখছি। আমরা কিন্তু এগুলো একটা সাইড পোর্শন অফ ইনকাম হিসাবে পিক আউট করছি, ক্লিয়ার? সো আমরা কিন্তু এই জায়গাটাতে এই যে ভিডিও এডিটিংয়ের মধ্যে চলে আসলাম। দেখেন ভিডিও এডিটিংয়ের মধ্যে এরা কত সংক্ষেপ কাজ করে, কত ছোট কাজ করে হচ্ছে এখান থেকে একটা যথেষ্ট হ্যান্ডসাম ফিগার তারা রেজ করে। যেমন ধরেন যে এইখানে হচ্ছে একটা গিগ রয়েছে $10 কাজ, আই উইল ডু বেস্ট সোশ্যাল মিডিয়া ভিডিওস অ্যান্ড ইউটিউব ভিডিও এডিটিং। সো আমরা তার গিগটায় ঢুকি যে তার গিগে কী অবস্থা, দেন দেখি তার গিগটা কীভাবে সাজিয়েছে। সো সে এখানে খুব সুন্দর করে একটা প্রফেশনাল ভিডিও, যেটা সে এডিট করতে পারবে এরকম একটা ভিডিও সে এখানে রেখেছে। এবং সে হচ্ছে এখানে ভিডিওর হচ্ছে সুন্দর সে টাইটেল দিবে, টেক্সট অ্যানিমেশন করবে, প্রোমো ভিডিওস করবে। তো এই প্রত্যেকটা জিনিসের কিন্তু ট্যাম্পলেট অ্যাভেলেবেল, ঠিক আছে? সো যেহেতু ট্যাম্পলেট অ্যাভেলেবেল সেহেতু আপনার কিন্তু কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে কিছু লেখা, কিছু ছবি এগুলো চেঞ্জ করতে হবে, কিছু ফুটেজ এগুলো চেঞ্জ করতে হবে এবং আপনি এই কাজগুলো খুব সিম্পলি করে ফেলতে পারবেন। এখন যাদের এডিটিং সম্পর্কে ধারণা নেই তাদের কাছে মনে হচ্ছে যে এগুলো কীভাবে করতে হবে বা কোনটা কী করতে হবে, যখন আপনি এডিটিংটা শিখবেন বা সামনের লেসনগুলোতে যখন আপনার প্রপারলি এডিটিং শেখা হবে এই সময় এই বিষয়গুলো কিন্তু কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিও এডিটিং সেগমেন্টটা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। দেন হচ্ছে আমরা লোগো অ্যানিমেশনে চলে যাই। লোগো অ্যানিমেশনের ক্ষেত্রে খেয়াল করেন যে এখানে অনেক ধরনের লোগো রয়েছে এবং যার অ্যানিমেটেড ফর্মে এগুলো এখানে রয়েছে। সো লোগো অ্যানিমেশন যখন আমরা দেখছি, ফর অ্যান এক্সাম্পল আমরা স্পেসিফিকলি একটা গিগ দেখি যে কী ধরনের লোগো অ্যানিমেশন করা হয়েছে। সো এই যে লোগো অ্যানিমেশন, এই লোগো অ্যানিমেশনটা এইটা যদি আমরা প্লে করি, দেখেন সো অ্যানিমেশনগুলো সত্যি বেশ সুন্দর এবং এই অ্যানিমেশনটার জন্য কিন্তু সে বেসিক চার্জই $100 রেখেছে। ক্যান ইউ ইভেন ইমাজিন? স্ট্যান্ডার্ড চার্জটা দেখি 175, প্রিমিয়াম চার্জ $300। সে 10 দিনের মধ্যে ডেলিভারি দিবে এবং 3টা রিভিশন দিবে। তো এই লোগোগুলোর কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে আপনার ট্যাম্পলেট ফ্রিতে পাওয়া যায়। যেগুলো ফ্রি পাওয়া যায় সেগুলো কিছু টাকা দিয়ে হয়তো প্রথমবার কিনতে হয়, প্রথমবার কেনার পর কিন্তু বাদ বাকি সময় আপনি এগুলো আনলিমিটেড টাইম অফ ইউজ করতে পারবেন। দেন আমরা যদি দেখি ক্যারেক্টার অ্যানিমেশন, সো দেখেন এই যে ক্যারেক্টার অ্যানিমেশন, এটা হয়তো 2D মানে 3D, আমরা হয়তো কোনো একটা 2D এটা প্লে করি, এটা যদি প্লে করি। Hello and welcome to my gig. I am Jalbi and this is an animated 2D version of me. If you are looking to make a 2D animation of any... ক্যান ইউ ইভেন ইমাজিন যে সে বেসিক চার্জ $30 নিয়েছে এবং এখানে সে তার প্রিমিয়াম চার্জ $120। সে 7 দিনের মধ্যে ডেলিভারি দিবে, দুটো রিভিশন কমপ্লিট করবে। তো আপনি যদি খেয়াল করেন তার কিন্তু হচ্ছে
মানে 71টা অলরেডি রিভিউ রয়েছে এবং 5 স্টার রিভিউ 71টা রিভিউ রয়েছে। আপনি এই যে 71টা রিভিউ মানে কিন্তু সে এটা 71 বার করেছে এরকম না, অনেকে রিভিউ দেয় না, তাতে ধরে নেওয়া যায় যে সে কিন্তু লিটারালি 100টার উপরে এই সেম কাজ করে ফেলেছে এবং এই কাজগুলো করা কিন্তু খুবই সহজ। ইভেন দো যাদের পিসির কনফিগারেশন খুব বেশি হাই কোয়ালিটির না, তাদের পক্ষেও এই কাজগুলো করা পসিবল। সো এখান থেকে কিন্তু একটা অবশ্যই একটা হ্যান্ডসাম ফিগার চলে আসার মতো ব্যবস্থা এখানে রয়েছে। এবং এই যে ভিডিও ইন্ট্রো এবং আউট্রো, এখানেও কিন্তু আসলে একটা সেগমেন্ট রয়েছে যেখানে ওই রকম সেম টেমপ্লেট ইউজ করে খুব সহজে আপনি ভিডিওগুলো রেডি করে এখান থেকে গিগ ক্রিয়েট করতে পারেন এবং সেই গিগগুলো মার্কেটিং করা এবং সেই গিগগুলো প্রমোট করা অ্যান্ড ফাইনালি সেখান থেকে মানি প্রডিউস করা। ইটস নট এ বিগ ডিল। সো ফাইবারের ক্ষেত্রে আমরা এই যে সেগমেন্টগুলো দেখালাম, বিশেষ করে এই সেগমেন্টগুলো একটু কাইন্ডলি নোট ডাউন করে রাখবেন এবং এই সেগমেন্টগুলোতে ইন ফিউচারে ওই যে অন্য একটা ঝুড়ি পেয়ে গেলেন সেই ঝুড়িতেও কিছু ডিম রাখার ব্যাপারে অবশ্যই রিকমেন্ডেশন থাকবে। এখানে আমরা ডিটেলস কিছু দেখাচ্ছি না, আপনাদের ফ্রিল্যান্সিং সেগমেন্টের উপর আলাদাভাবে দেখানো হবে। সেখানে আমাদের যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছে তারা দেখাবে আপনাদেরকে যে কিভাবে আপনি এখানে ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে আপনার এই যে নলেজগুলো রয়েছে এগুলো থেকে মানি প্রডিউস করতে পারেন। থিঙ্ক অ্যাবাউট, মানে আপনাদের আমি আগেও বলেছি কখনো মানি প্রোডাকশন নিয়ে চিন্তা করবেন না যে টাকা কোথা থেকে আসবে। সবসময় আপনি কাজের উপর ফোকাস করবেন, আপনার স্কিলের উপর ফোকাস করবেন, দেখবেন যে টাকা এমনিতেই আসবে। ঠিক আছে, সো আমরা পিপল পার আওয়ারে চলে যাই। পিপল পার আওয়ার এবং ফাইবার এই দুটোকে আমরা মেইনলি এই ভিডিও কন্টেন্ট বেসডে টপ প্রায়োরিটিতে রাখছি, কারণ এখানে আসলে এই রিলেটেড কাজগুলো খুব সহজেই পাওয়া যায় এবং বেসিক লেভেলে বেশ ভালো কিছু কাজের সুযোগ রয়েছে। সো আমরা যদি পিপল পার আওয়ারে চলে যাই, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ এডিটিংয়ের কাজ রয়েছে। সো আপনারা যেহেতু এডিটিং করছেন, সো স্বাভাবিকভাবে ইমেজ এডিটিংয়ের কিছু সেগমেন্ট আপনারা রেডি করবেন এবং সেগুলা অবশ্যই যেহেতু ওই সেগমেন্টগুলো রেডি হয়ে যাচ্ছে, কাজেই ওই জায়গাতে তো খুব স্বাভাবিকভাবেই আপনার কাজ করার একটা সুযোগ থাকছে। সো আপনি ইমেজ এডিটিংয়ে দেন আপনার ওই যে আমি আপনাকে আগেও হয়তো বলেছিলাম, সেটি যে আপনি যখন থাম্বনেলগুলো করা শিখবেন, আপনি যখন ফটোশপের বেসিকটা শিখবেন, তখন কিন্তু এই কাজগুলো দেখে মনে হচ্ছে যে খুব বেশি কঠিন বা সেই, কিন্তু এই কাজগুলো মোটেই কোনো কঠিন কাজ না। সো দেখেন এই কাজগুলো $10 $15 করে করে এখানে রয়েছে। সো আপনি যদি ফটো এডিটিং সেগমেন্ট নাও আসতে চান, তাও শুধুমাত্র ফাইবারের এই কাজগুলো তো কেউ নিশ্চয়ই নিতে পারছে না এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাজগুলো কত বেশি সহজ, মানে কাজগুলা আমি যতটা সহজ বলছি তার থেকেও বেশি সহজ। সো এইখানে কিছুটা ট্রাই কেন করবেন না, মানে ট্রাই না করার তো কোনো রিজন নেই। প্রথম পর্যায়ে হয়তো হলো না, একটু সময় লাগবে, বাট হবে না এরকম তো কোনো কথা নেই। সো আপনি কিন্তু এই সেগমেন্ট থেকেও একটা যথেষ্ট রকম মানি প্রডিউসিং সেগমেন্ট ক্রিয়েট করতে পারছেন। সো এরপর আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তাদেরকে কিন্তু মানে একটা জায়ান্টদের নিয়েই আমরা কথা বলবো, বা একটা জায়ান্টকে নিয়েই আমরা কথা বলবো। এরপরে তারা কিন্তু লিটারালি ইউটিউবের পরে এখন অবশ্যই একটা ম্যাসিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে সমর্থ হয়েছে এবং তারা কিন্তু খুব তাদের যে গ্রোয়িং রেট বা তাদের যে গ্রোথটা রয়েছে এটা কিন্তু খুব বেশি। বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্ট বা আমাদের এই উপমহাদেশে কিন্তু তারা খুব বেশি প্রভাব বিস্তার করছে। আমি আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন সবাই আমরা কাদেরকে নিয়ে কথা বলছিলাম ফেসবুক নিয়ে। অর্থাৎ ফেসবুকে যে আমাদের ওয়াচ ফিচারটা রয়েছে, আমি যদি আপনাদেরকে একটু এখানে দেখাই, দেখুন যে ফেসবুকে যে ওয়াচ ফিচারটি রয়েছে আমি কিন্তু এটা নিয়ে কথা বলছি। সো এই যে ফেসবুকের যে ওয়াচ ফিচারটা আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখানে যদি আমরা ফেসবুকের ওয়াচ ফিচারটার কথা খেয়াল করি, আমি এটি নিয়ে কথা বলছি। সো এই সেগমেন্টে খেয়াল করুন, এটা কিন্তু কাইন্ড অফ এই যে ফেসবুকের যে ওয়াচ ট্যাবটা, এটা কিন্তু ইউটিউবের একটা বিকল্প হিসাবেই ফেসবুক নিয়ে আসতে চাচ্ছে এবং ইউটিউবের একটা স্ট্রং কম্পিটিটর কিন্তু তারা বর্তমানে ডে বাই ডে হয়ে উঠছে। ক্লিয়ার? সো তারা কিন্তু এখন সেই আর আগের পর্যায়ে নেই, কিংবা একদম বিগিনার লেভেল এই পর্যায়টাও তারা পার করে এসছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না, এই আপনি যে ভিডিওটা ইউটিউবের জন্য প্রডিউস করলেন, এই একই ভিডিওটাই কিন্তু ফেসবুকে আপলোড করে সেখান থেকেও কিন্তু ইনকাম করা পসিবল।
হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। আপনি ইউটিউবের জন্য একটা ভিডিও রেডি করেছিলেন, সেই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করেন, ওই একই ভিডিওটা, যেহেতু আপনি ভিডিওটার ওনার আপনি, এবং আপনি ওখান থেকে হ্যান্ডসাম ফিগার প্রডিউস করতে পারেন। আপনার এর জন্য আলাদা আলাদা অনেক কিছু করার কোনো প্রয়োজন নেই একই ভিডিও দিয়ে। আমি যদি ফর এক্সাম্পল বলি, এখানে আপনি দেখতে পারবেন যে অনেক ভিডিও আছে। যেমন ধরেন এখানে হচ্ছে একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলটা কী করেছে, এই দাদার এই ভিডিওটা কিন্তু ইউটিউবের জন্য প্রডিউস করেছে, তাই না? সো আমি যদি প্লে করি, সো এখানে খেয়াল করুন, তারা কিন্তু এই ভিডিওটা ইউটিউবের জন্য প্রডিউস করেছিল। এই ভিডিওটা কিন্তু তারা এখানেও আপলোড দিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন, এই ভিডিওগুলো দেখার সময় আমরা অনেক সময় হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, তাই না? এই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখি, এখান থেকে কিন্তু অবশ্যই একটা ভেরি হ্যান্ডসাম ফিগার এখান থেকে প্রডিউস হয়, এবং হচ্ছে এখান থেকে কিন্তু ওরকম একটা ফিগার চলে আসে। সো এখানে দেখবেন যে প্রত্যেকে বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রডিউস করেছে অ্যান্ড কন্টেন্টগুলো আপলোড দিয়েছে, কাইন্ড অফ ইউটিউবের মতো। বিষয়টা এরকম নয়? সো এই সেগমেন্টটা তো গেল। আপনারা বুঝতে পারলেন যে আপনি যে ভিডিওটা প্রডিউস করেছেন, সেই ভিডিওটা হচ্ছে আপনি ইউটিউবে দিলেন, ওই ভিডিওটাই হচ্ছে আপনি ফেসবুকে দিয়ে, ফেসবুক থেকেও আপনি যথেষ্ট একটা হ্যান্ডসাম ফিগার প্রডিউস করতে পারেন। এবং এখানে সবচেয়ে জরুরি একটা বিষয়, বা এখানে সবচেয়ে জরুরি একটা কথা, সেটি হচ্ছে আপনি যখন আপনার ইউটিউবে ভিডিওটা আপলোড দিচ্ছেন, সেখান থেকে মানি প্রডিউস হচ্ছে, ফেসবুকে আপলোড দিচ্ছেন, সেখান থেকে মানি প্রডিউস হচ্ছে, এর বাইরেও কিন্তু ফেসবুকে আপনার কিন্তু কিছু নতুন অডিয়েন্স ক্রিয়েট হচ্ছে, ইউটিউবে কিছু নতুন অডিয়েন্স ক্রিয়েট হচ্ছে। তার মানে আপনার টোটাল নাম্বার অফ অডিয়েন্স কিন্তু বেড়ে যাচ্ছে। কাজে ইউটিউবের ক্ষেত্রে আমি যেই সেগমেন্টগুলো বলেছিলাম, যে যেই সেগমেন্ট বা যেই ফ্যাক্টরগুলো ইউজ করে, মানে আপনি মনে করিয়ে দেই, যেমন ধরেন যে বিভিন্ন প্রোডাক্ট সেল করা, অ্যাফিলিয়েশন করা, তারপর হচ্ছে আপনার কোনো ব্র্যান্ডকে প্রমোট করা, এই যে সেগমেন্টগুলো করে ইউটিউব থেকে মানি প্রডিউস করা যায়, ঠিক একইভাবে আপনি ফেসবুক থেকেও এই ওয়েগুলো ইউজ করে মানি প্রডিউস করতে পারেন। কাজেই আপনার কিন্তু এই ইউটিউবের পাশাপাশি ফেসবুকের ওয়াচ ফিচার চলে আসার কারণে অ্যাজ এ ক্রিয়েটর আমাদের কিন্তু উল্টে আরও সুবিধাই হচ্ছে, তাই না? আমি আশা করি যে ক্লিয়ার করতে পেরেছি যে আসলে কোন কোন সেগমেন্ট থেকে মানি প্রডিউসিং সম্ভব, অ্যান্ড সেটা আসলে কত চমৎকার ওয়েতে এই জিনিসগুলো করা পসিবল। সো এখানে এরকমভাবে চাপ নেওয়ার বা এরকমভাবে হচ্ছে চিন্তা ভাবনার মধ্যে থাকার কোনো রকম কোনো প্রয়োজন নেই। সবসময় চেষ্টা করতে হবে আই উইল প্রডিউস দ্য বেস্ট, অ্যান্ড আমাকে খেয়াল করতে হবে যে আমার ইন্ডাস্ট্রিতে আমি যে কাজ করছি সেই কাজের অডিয়েন্স কারা, অডিয়েন্স কি চাচ্ছে, সেই অনুযায়ী আমাকে আমার প্রোডাক্ট রেডি করতে হবে আর আমার কন্টেন্ট রেডি করতে হবে, এবং তাদের মনোযোগ যেন আমার কন্টেন্ট থেকে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য সরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমার এই ইন্ডাস্ট্রিতে যে টপে রয়েছে সে কি কাজ করছে, তার মধ্যে এবং আমার মধ্যে পার্থক্যটা কোথায়, কোথায় কোথায় আমরা দুজন আলাদা হয়ে যাচ্ছি, আমার কোথায় কোথায় ইমপ্রুভ দরকার, এইগুলা নিজের চোখ দিয়ে অবজার্ভ করতে হবে অ্যান্ড ইমপ্রুভ করতে হবে। এরপর টাকা আসা শুধুমাত্র সময়ের ব্যাপার। সো ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট মানি, জাস্ট কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে অ্যান্ড কাজ করে যেতে হবে, সফলতা আসবে ইনশাল্লাহ।